সেলসের লোকের সবচেয়ে বড় জিনিস হলো ছাপ রেখে আসা। রাইট স্যার। রিপ্রেজেন্টেটিভ জবটা নেওয়ার পর সবাই বলছে যে লাইফ শেষ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে। তখন আমি চিন্তা করলাম তাহলে আমি শেষটা দেখবো। 3টা H দিয়ে কাজ করা যায়, হ্যান্ড, হেড অ্যান্ড হার্ট। ওকে, হোয়াটএভার ইট ইজ, ডু ইট প্যাশনেটলি। আমার ছেলে যদি রিপ্রেজেন্টেটিভ হয় তারা আমি প্রথম বলবো খাতির করো গার্ডের সাথে। ও গার্ডের সাথে, ওকে। কারণ সিকিউরিটি গার্ড ইজ দি ফার্স্ট এন্ট্রি যে আটকায় দেয় রিপ্রেজেন্টেটিভদেরকে। আজকে বি চ্যাম্পিয়ন অফ ইউর র্যাপস, ইউর ব্র্যান্ড উইল বি অটোমেটিক্যালি চ্যাম্পিয়ন। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমাদের আজকের এই সেলস পডকাস্ট দ্য সেলস লিডারশিপ শো দেখছেন, সবাইকে আজকে বলতে চাই বাংলাদেশের একজন লেজেন্ডারি ফার্মাসিউটিক্যালসের অন্যতম মানুষ, যিনি সেলস মার্কেটিং দুটাতেই কাজ করেছেন এবং যার অনেক গুণগান আমি এত শুনেছি চিন্তার বাইরে। আজকে আপনারা যারা আমাদের সামনে বসে আছেন, স্পেশালি যারা মার্কেটিংয়ে সেলসে কাজ করছেন, সেলস র্যাপ থেকে শুরু করে একবার টপ লেভেল, অন দ্য আদার হ্যান্ড মার্কেটিংয়ে যারা কাজ করছেন পিএমডি, স্পেশালি প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের, প্রত্যেকের জন্যই থাকবে অসাধারণ কিছু হ্যাকস, টিপস এবং আপনার কেরিয়ার গ্রো করার অনেকগুলো সমাধান। সো চলুন আর দেরি না করে আমরা চলে যেতে চাই আজকের অন্যতম একজন মানুষ, যিনি নোভার্টিস বাংলাদেশের কান্ট্রি হেড ছিলেন। নট অনলি বাংলাদেশ, উনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পরে সৌদি আরবিয়া, এই জায়গাগুলোতে লিড করেছেন অ্যাজ এ সিইও, নান আদার দেন জনাব সেলিম সুলাইমান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছেন। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ স্যার। স্যারের সম্পর্কে আপনাদেরকে একটু বলে রাখি, স্যার হচ্ছেন, তার ক্যারিয়ার স্টার্ট করেছিলেন সিবাগেইগি থেকে, সেখান থেকে পরবর্তীতে এটাই হয়ে যায় নোভার্টিস। এই নোভার্টিসে উনি 28 বছর চাকরি করেছেন। 28 বছরের এই চাকরি জীবনে উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে স্যারের ক্যারিয়ারটা শুরু হয়েছে। পরবর্তীতে পিএমডিতে উনি কাজ শুরু করেন এবং সেখান থেকে হেড অফ মার্কেটিং, দেন হেড অফ অপারেশনস, এরকম করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সৌদি আরবিয়া, এই জায়গাগুলোতে নোভার্টিসের উনি চিফ ছিলেন। সো আজকে স্যারের কাছ থেকে এই পুরো জার্নিটা শোনার জন্য আপনাদের সাথে থাকবো আমি, ইউসুফ ইফতি। আপনারা অনেকেই জানেন আমি একজন সেলসেরই মানুষ এবং ফার্মা ইন্ডাস্ট্রির মানুষ, ইয়াস। কারণ 15 বছর আমি অপশন ইন ফার্মায় কাজ করেছি ডিরেক্ট সেলসে, এবং লাস্ট 8 বছর আমি কাজ করছি অ্যাজ এ কর্পোরেট ট্রেনার হিসেবে, তাও আবার সেলস এবং সেলসের লিডার্স যারা তাদেরকেই ট্রেনিং করাচ্ছি। সো আমাদের আজকে দুজনের একটু মূল চাওয়া থাকবে যে আপনারা যারা এখন সেলসে কাজ করছেন আপনাদেরকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়। আমি আর দেরি না করে একটু স্যারের কাছে চলে যেতেছি। স্যার, সিবাগেগিতে আপনার ফার্স্ট মেডিকেল র্যাপ দিয়ে শুরু হয়েছিল। জি স্যার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরিটাকে আপনি আসলে এনজয় করেছিলেন কিনা? একটু আমি আপনাকে একটু ব্যাক করি, একটু আমি সংশোধনী দিই। আমি আসলে সিঙ্গাপুর বা সৌদি আরবিয়াতে কান্ট্রি হেড ছিলাম না। আমি ওখানে সিঙ্গাপুরে কাজ করেছিলাম হেড অফ স্ট্র্যাটেজিতে, আর সৌদি আরবে আমার রোল ছিল হেড অফ মার্কেটিং। আমি কান্ট্রি ম্যানেজার হই শ্রীলঙ্কায় যাওয়ার পর, শ্রীলঙ্কা, মালদ্বীপস, অ্যান্ড দেন আই কেম টু ব্যাক টু বাংলাদেশ। প্রথম কথা হলো, আমি যদি জানতাম এটা রিপ্রেজেন্টেটিভের জব, আমি পসিবলি অ্যাপ্লাই করতাম না। ও, অ্যাপ্লাই করতেন না? আচ্ছা। আমার একটা লক্ষ্য ছিল ইউনিভার্সিটি থেকে বের হওয়ার সময়, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর একটা লক্ষ্য ছিল, আমি একদিনও বেকার থাকবো না। বেকার থাকবো না, ওকে। দ্যাট ওয়াজ মাই টার্গেট, যে আমি পাস। কারণ আমাদের সময় খুব ভালো ছাত্ররা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তো, এখনও যেমন পড়ে। তো আমরা যারা ভালো হতাম না তারা ইউনিভার্সিটিতে পড়তাম, যেই সাবজেক্টে পড়ুক। আর আমি খুব ভালো সাবজেক্টে পড়িনি। তো আমরা জানতাম যে ইউনিভার্সিটি থেকে বের হলে আমাদের সময়টায়, সেই আমি বলি 88-89, বাংলাদেশের জব মার্কেট এখন যত জব, এরকম জব কিন্তু ছিল না তখন। ইন্ডাস্ট্রি বলতে একমাত্র বড় ইন্ডাস্ট্রি ছিল তখন ফার্মাসিউটিক্যালস গ্রোয়িং বিকজ অফ দি আপনার 81-এর ড্রাগ পলিসি হওয়াতে আপনার লোকাল কোম্পানিগুলো আসা শুরু করছে, অ্যান্ড দে স্টার্টেড রিক্রুটিং পিপল। অ্যান্ড আরেকটা সেক্টর ছিল ব্যাংক, আরেকটা ছিল গভর্নমেন্ট। গভর্নমেন্টের ব্যাপারে আমি ঠিক করেছিলাম আই উইল নেভার ডু গভর্নমেন্ট জব। একদিনও বেকার থাকবো না, এই টার্গেটের কারণেই ওই অনার্স পরীক্ষা দিয়ে, যেহেতু গ্র্যাজুয়েশন হলেই আপনি দেওয়া যায়, বিসিএস দেওয়া যায়, আই ট্রাইড অ্যান্ড আই ফেইলড। তবে আমার উদ্দেশ্য ছিল, ইচ্ছা ছিল একটা, যে আমি মাল্টিনেশনালে কাজ করব। তো ওই সময়টায় আমি একাধারে অ্যাপ্লাই করতে থাকলাম, যেটাতে হয়ে যায়, যেই পদ দেখি আর কি। তো এভাবে এক সময় আমি, এখনও আমার মনে আছে, 431 একটা
পোস্ট বক্স নাম্বারে। তখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কেন যেন মানে নিজেদের নামে অ্যাপ্লাই মানে কল করতো না, ওই পোস্ট বক্সের নাম দিয়ে। জবটার নাম ছিল মেডিকেল প্রমোশন অফিসার। তা আই ওয়াজ থিঙ্কিং দিস ইজ সামথিং ডিফারেন্ট। ইন্টারেস্টিং হলো যে সে আমার হাতে আসেনি টাইমলি। আচ্ছা, টাইমলি আসেনি, তার কারণ আমার ইউনিভার্সিটিতে মারামারি হয়েছে তখন এরশাদের সময়। আমরা 4 বছরের কোর্স অহরহই 5-7 বছরে কমপ্লিট করতে হয়, ঘন ঘন বন্ধ হয়। তো ইউনিভার্সিটিতে মারামারি হওয়াতে হল ভ্যাকেট, আমি চলে গেছি। আমার বাবা তখন চাকরি করতেন কুমিল্লায়, আমি কুমিল্লায় চলে এসেছি, পড়েছি আমি চিটাগং ইউনিভার্সিটিতে। আর এটাকে বোকামিই বলবো বা কিছুই বলবো, বর্তমান ঠিকানা আমি দিয়েছিলাম হলের। আচ্ছা। এখন ইন্টারেস্টিং, আই গিভ অল দি ক্রেডিট টু দ্যাট পার্সোনাল ম্যানেজার। তখন এইচআর বলতে এই ব্যাপার আসে নাই, তখনও বাংলাদেশে পার্সোনাল ম্যানেজাররা চালায় আর কি। তো ওই পার্সোনাল ম্যানেজার অফ সিবাগাইগি, হি সামহাউ আইডেন্টিফাইড যারে একে তো যদি ইয়াতে পাঠাই চিঠিটা তো যাবে না, সে তো পাবে না। তো উনি করলেন কি, আমার গ্রামের ঠিকানায় পাঠিয়ে দিলেন। আচ্ছা, মানে হলে পাঠালে যদি না না, পারেন। উনি তো ধরেই নিছেন যে ইউনিভার্সিটি বন্ধ। বন্ধ। আই গিভ অল দি ক্রেডিট। আমি আমার লাইফে, আমার কেরিয়ারে আমি ওনার সাথে এখনও যোগাযোগ আছে আমার। ও, তো হি অলসো বিকেম পরে সিইও বা ইয়ার। তো যাই হোক, উনি চিঠিটা পাঠান আমার গ্রামে, কিন্তু গ্রামে তো আমি থাকি না। আব্বা কুমিল্লা থেকে চাঁদপুরে কি কাজে গেছেন, এবং গ্রামের বাড়িতেও যাবেন না, শহর থেকে চলে আসবেন। আমার এক চাচার সাথে দেখা, বলে যে একটা চিঠি আসছে গ্রামে ইংরেজিতে। গ্রামের মানুষ তো ইংরেজিতে বুঝতেছি না, তবে এটা কার জানি না, সেলিম সোলাইমান নাম কার আমি জানি না, সেলিম তো জানি আমাদের সেলিম। তো চিঠিটা মনে তার। তা আব্বা বলছি, চিঠিটা কোথায়? তো বাড়িতে রেখে আসছি। এটা ওই ইয়াতে গ্রামে ডাক পিয়ন তো বুঝতেছে না কোন বাড়ির। তা আমি দেখে বলছি যে এটা তো আমাদের বাড়ির চিঠি হবে, কারণ আমাদের বাড়িতেই এই আমাদের ইংরেজি চিঠি, এটা আমাদের। তো উনি নিয়ে আসছে। তা আব্বা আবার বললো যে তাহলে চিঠিটা নিয়ে আসো। আব্বা আবার একদিন অপেক্ষা করে চিঠিটা ওনাকে নিয়ে আমাকে, কুমিল্লায় আমি তখন থাকি, এটা দেখে আমি তখন দেখলাম যে ইয়ে পার হয়ে গেছে, ডেট চলে গেছে। ডেট চলে গেছে। কিন্তু সিবাগাইগি, আর সিবাগাইগি তখন আমি জানি সিবাগাইগি খুব নাম করা কোম্পানি। আর সিবাগাইগির নাম করা দুটো ঔষধ আপনার, একটা তো বাংলা সাহিত্যে চলে এসেছিল, সেটা হলো কোরামিন নামে একটা ওষুধ ছিল। বলছে যে বিষয়টি কোরামিনের মতো কাজ করলো। আর সিবাগাইগির সিবাজল ছিল বিখ্যাত একটা ইয়ে। আর তখন অবশ্য অ্যাগ্রোকেমিক্যালস বেশি ইয়ে ছিল। তা আমি মনে করলাম যে যাই এই চিঠিটা নিয়ে। মোটামুটি এক কাপড়ে চলে আসলাম ঢাকা থেকে, কুমিল্লা থেকে ঢাকায় আসতে। স্যার আপনার তাহলে ওখানে চাকরি হয়ে গেল, মানে সিবাগাইগিতে। সো মেডিকেল প্রমোশন অফিসার আপনি হলেন। হ্যাঁ। সো হওয়ার পরে স্যার এমন কি কোনো জার্নি বা এমন কোনো ঘটনা যেটা আপনাকে আসলে খুব স্ট্রাগল ছিল, সেখানে আপনি উইন করেছেন? মেবি কোনো ডক্টর ভিজিটের ক্ষেত্রে হতে পারে, বাট টার্গেট অ্যাচিভমেন্ট হোয়াট এভার। প্রথম কথা হলো, আমাকে যে টেরিটরিটা দেওয়া হয় আর কি, সেই টেরিটরি হলো দিনাজপুর। আমি দিনাজপুর টেরিটরিতে যাই। ওখানে যে শুনলাম, মানে অন্যান্য যারা রিপ্রেজেন্টেটিভ অন্যান্য কোম্পানির, তারা বলতেছে যে ইউ আর দি ইন 4 years or 5 years ইউ আর দি 6th person, তুমি কবে হারাবা চাকরি। আচ্ছা, এই টেরিটরিতে তো সিপাহীকে লোক টিকে না, লোক টিকে না, ইটস ভেরি ব্যাড। এ বললো, এটা হলো একটা। আর দ্বিতীয় কথা হলো যে আসলে এই জবটা নেওয়ার পর সবাই বলছে যে লাইফ শেষ, মানে রিপ্রেজেন্টেটিভ হলো তুমি কেন কি করবা, এটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে। তখন আমি চিন্তা করলাম তাহলে আমি শেষটা দেখবো। ও, আপনার একটু উল্টা প্রতিক্রিয়া কাজ করেছে। তো এটা যেহেতু মানে টেরিটরি ভালো করছে না, মানে দ্যাট ওয়াজ নট ইভেন ওয়েল কাভার্ড, যার কারণে লট অফ ডিসস্যাটিসফ্যাকশন ওয়ার দেয়ার। মানে ইন্ট্রোডিউস করে দেওয়ার তো একটা ব্যাপার থাকে, হুইচ ইজ ইম্পর্টেন্ট অনবোর্ডিং এর জন্য, যেটা আমি আমার পরবর্তীতে এইচআরকে সবসময় বলতাম, বা যে কোনো ফার্স্ট লাইন ম্যানেজারকে বলতাম, যে অনবোর্ডিং ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং, ওয়েদার দি গাই উইল স্টে অর নট। আর তখন এখন যেমন ধরেন সিআরএম আছে, আপনি আমি যখন 2012 এন্ডের দিকে না 2013-এ আমি বাংলাদেশের আমাদের সেলস ফোর্সের পুরো জিনিসটাকে আইপ্যাডে নিয়ে আসলাম, মানে গ্লোবাল মানে গ্লোবাল স্ট্র্যাটেজির অংশ হিসাবে। তো আমাদের রিপ্রেজেন্টেটিভ সবাই আইপ্যাড পেয়ে গেল। তো আইপ্যাডে তো ধরেন আপনার নট অনলি তারা কল করা, ওই ডেলি রিপোর্ট, ডক্টর লিস্ট, এভরিথিং ইজ লোডেড। সিআরএম, ওই সময় তো সিআরএমের সিস্টেম ছিল না। আমি পেয়েছিলাম একটা হাতে লেখা ডাক্তার লিস্ট। প্রথম আমি গিয়েছিলাম টিবি ক্লিনিকে। টিবি ক্লিনিকে যাওয়ার কারণ হলো, বাংলাদেশে যুগান্তকারী একটা কাজ করেছিল নোভার্টিস বা সিবাগাইগি।
তখন কথা ছিল যার হয় যক্ষা তার নাই রক্ষা। কমনলি এটা গভর্নমেন্ট থেকেও প্রচার হতো এবং সব জায়গায় টিবি ক্লিনিক ছিল। এবং তখন সিবাগাইগি তার প্রথম মানে ইনোভেটিভ মেডিসিন নিয়ে আসে, রিফাম্পিসিন আবিষ্কার করে, এবং 6 মান্থ কেমোথেরাপি, 6 মাসে টিবি ভালো হবে। অতএব আমি ওইটা এখান থেকে ট্রেনিং থেকে জেনে গেছি, যদিও তখনও কোনো সেলস ট্রেনিং আমি পাইনি, স্কিল ট্রেনিং পাইনি। আসলে তারা 3.5 মাস ট্রেনিং করেছিল প্রোডাক্টের উপরে। 3.5 মাস 3.5 মাস, মানে ফিজিওলজি, অ্যানাটমি থেকে শুরু করে প্যাথোলজি, ফার্মাকোলজি, তারপরে প্রোডাক্টের আবার মোড অফ অ্যাকশন থেকে শুরু করে এভরিথিং। আমি ওই টিবি ক্লিনিক ঘুরে আশেপাশে কিছু ডক্টর দেখে টেকে দ্বিতীয় বা তৃতীয় দিন যখন যাই, যে আমি দিই কার্ড দেওয়ার সাথে সাথে একটা জিনিস ছিল, সিবাগিগের কার্ড দেওয়া মাত্র ডাক্তাররা ডাকতো, আলাদা একটা ভ্যালু দিত, আলাদা একটা ছিল। সিবাগিগের কার্ড বানি ইমিডিয়েটলি এন্ট্রি, আর এখনকার মতো এত লম্বা লাইনও ছিল না, এটাও ঠিক। আর আমি দেখতাম, ধরেন আপনি দিনাজপুর থেকে, মানে এই তেঁতুলিয়া থেকে ঘোড়াঘাট 24টা উপজেলা, 23টা উপজেলা আমার তা আমি কার্ড দেওয়া মাত্রই উনি একজন জিপি ছিলেন, এবং জিপি ছিলেন, জিপি মানে হচ্ছে জেনারেল প্র্যাকটিশনার, নরমাল এমবিবিএস ডাক্তার, জেনারেল এমবিবিএস ডাক্তার, অনেক সিনিয়র ডক্টর, এবং উনি প্রচুর টিবি রোগী দেখেন। দেখে আমি ধরে নিছি ওনার কাছে টিবি রোগী আছে। আচ্ছা, আমি কার্ডটা দিলাম, দেওয়া মাত্র ওনার একজন এই কম্পাউন্ডার থাকে, যেরকম যারা আগে বাড়িতে নিজের বাড়িতে প্র্যাকটিস করতো, কম্পাউন্ডার, ওটা দিলেন। দেওয়া মাত্র উনি আমাকে ডাকলেন। তা আমি ডাকতেই আমি ওনার চেম্বারের দরজায় খালি ঢুকেই দেখলাম টেবিলে অনেক বই, দুই পাশে অনেক বই, উনি মাঝখানে বসে আছেন, ফর্সা করে এক ভদ্রলোক ঢুকে বলতেছে যে সিবাগেগি। আমি বললাম ইয়েস। বললো গেট আউট, আমার এখানে সিবাগেগি নিষিদ্ধ, বের হন আপনি। মাই গুডনেস, আপনি যেভাবে বলছিলেন আমি মনে করলাম যে আপনি বলবেন যে উনি আপনাকে আরো ভালো সাপোর্ট দিয়েছে, কিন্তু আপনাকে প্রথমেই গেট আউট করে দিচ্ছে, তাও একজন নতুন মানুষ। তো উনি যখন আপনাকে বের করে দিল বা বললো, তখন আপনি কি করেছেন স্যার? আমি চলে আসলাম, চলে এসে, এবং ওই দিন আমি আর কোনো কাজ করতে পারলাম, মানে নিতে পারেন না আর কি। আমি এটা ব্যাপারটা ঘটেছিল বিকালবেলা। আচ্ছা, আমি প্রথম কিছুক্ষণ চিন্তা করলাম কি করব। আমি এরকম অপমানিত কোনো দিন হইনি। প্রথম চিন্তা করলাম চাকরিটা ছেড়ে দেব। আর তখন তো মোবাইলও নাই, বসের সাথে কথা বলবো, কারোর সাথে কোনো কিছু যোগাযোগও নাই। আবার ফোন করতে হলে তখন আমরা একটা ওষুধের দোকানের যে ফোন নাম্বার ছিল, ওইখানে ফোন করে, আমার বসের বাড়িতেও ফোন নাই, উনি বাড়িওয়ালার ফোন নাম্বারে বলতে হয় অতটার সময় থাকবেন, হ্যাঁ এরকম করে, মানে এখন এটা অনেকেই বুঝতে পারবে না যে ডিফিকাল্টিসটা কি। তো যাক, আমি পরবর্তীতে চলে গেলাম, এবং আমি রাতের বেলা চিন্তা করলাম করবো না চাকরি। তারপর আবার হঠাৎ করে চিন্তা হলো, না এটা তো ছাড়া যাবে না। এইভাবে সপ্তাহখানেক পরে হঠাৎ করে আমার মনে হলো, আচ্ছা আমি আবার যাই না কেন তার কাছে। এই 7-8 দিনে অনেকবার চাকরি ছাড়ছি, অনেকবার করছি, মানে আমি রিয়ালিটি বলছি আর কি, নিজের মনের সঙ্গে অনেক যুদ্ধ করেছি, করেছি, বাসা পাই না, বাসা খুঁজতেছি, মানে কাইন্ড অফ থিং। 10 দিন পর, আমি এক্স্যাক্টলি তো আর ডেট বলতে পারবো না, তো আবার গেছি, যে কার্ড দিচ্ছি, আবার কার্ড দিলাম, দেওয়া মাত্র আপনাকে না বলেছি আসতে, সিবাগে গিয়ে এখানে ঢুকতে পারবে না। আমি বললাম সেজন্য তো আসলাম। ওকে, মানে আমার জানা দরকার আপনি এটা কেন বললেন। উনি কিছুক্ষণ চুপ করে থেকে বললো, আসেন ভেতরে, আসেন বসেন। তারপরে জিজ্ঞেস করলো আর কি, টুকটাক কিছু পরিচয় জিজ্ঞেস করলো। তখন আমি বললাম যে এবার আপনি বলেন, আমি আপনার সাথে কোনো প্রফেশনাল কথা বলতে আসিনি। বলে কি বলতে আসছেন? আমি জানতে আসছি আপনি কেন ওই কথাটা বললেন আমাকে। তখন উনি ওনার দুটো মানে ক্ষোভের কথা বললেন, অভিযোগ দিলেন। অভিযোগ দুটোই ছিল আসলে রিয়েলিটি না, মিসপারসেপশন। একটা তার অভিযোগের ব্যাপার হলো মানুষ নাম ভুল কিন্তু পছন্দ করে না। আর এখন তো আপনি ইচ্ছে করলে ইউ ক্যান রিচ এনি ডক্টর থ্রু ইমেইল, অর ইউ ক্যান ফোন, অর ইউ ক্যান ভিডিও কল, অল দিস কাইন্ড অফ থিং। তো তখন কিন্তু আমাদের সিবাগেগের ওয়ান অফ দি ছিল, অন্যান্য কোম্পানি করতো কিনা জানি না, প্রচুর মেইলিং করতো ডক্টরদের কাছে, মানে ইমেইল না, এই পোস্টমেইল। আমাদের অফিসের নিচতলা ফ্র্যাঙ্কিং মেশিন ছিল, যার কাজ ছিল ওই যে পোস্ট অফিস থেকে ফ্র্যাঙ্কিংয়ের মেশিনটা কিনে অফিসে হতো, একটা চাকরিই ছিল। ওই চিঠির অ্যাড্রেসে ওনার নাম ভুল। এই ভুল নামটা উনি আমার আগের রিপ্রেজেন্টেটিভকে বলেছেন ঠিক করার জন্য। সে মানে কি করেছে জানি না, ওই জন্য ওনার 1 নম্বর।
2 নম্বর ব্যাপার হলো আমাদের কাছে তখন সিবাগাইগির কাছে বাংলাদেশের কোনো একটা বড় হসপিটাল দে আস্কড ফর সাম ফিনান্সিয়াল এইড। মাল্টিন্যাশনাল কোম্পানির নানান ঝামেলা আছে ফিনান্সিয়াল এই এইড দেওয়াতে দেওয়ার ব্যাপার দিয়ে। তখন আমাদের তখন হি ইজ ওয়ান অফ দি গুরু, আমি যাকে গুরু মানি, হি ওয়াজ মার্কেটিং হেড আমাদের তখন আর কি। হি ওয়াজ ওয়ান অফ দি গুরু যে আমাকে ইন্সপায়ার করেছে আসলে থাকার জন্য আর কি, কারণ ওনার সাথে আমার লাস্ট ইন্টারভিউটা হয়েছিল রিপ্রেজেন্টেটিভের। উনি তাকে অফার করেছিল, আমরা তখন প্রচুর জার্নাল দিতাম, মানে সিবাগাইগি প্রচুর জার্নাল দিত। তো একটা জার্নাল এটা আমরা রিপ্রেজেন্টেটিভরা ওই ডক্টরদেরকে দিতাম আর কি। একটার নাম ছিল ডকুমেন্টা সিবাগাইগি, একটার নাম ছিল ফোলিয়া রেমাটোলজিকা, একটার নাম ছিল মেডিসিন ইন্টারন্যাশনাল। মেডিসিন ইন্টারন্যাশনাল ওয়াজ এ ব্রিটিশ জার্নাল। তো এগুলো বাংলাদেশে এখন তো আপনি অ্যাভেলেবল পাওয়া যায় ইমেইলে বা আপনি ব্রাউজ করলে অনেক কিছু পান। সো ইনফরমেশন ওয়াজ রাইট দ্যাট টাইম ভেরি স্কার্স। যে ল্যান্সেট টাইপের হ্যাঁ। জার্নাল ছিল আর কি। তো ওই জার্নালটা আমরা বাংলাদেশে এনেছিলাম ডক্টরদেরকে ফ্রি দেওয়ার জন্য। তো ওই হসপিটালটি যখন আমাদের কাছে এটা চায়, উনি তখন হি টুক এ ডিসিশন যে আমরা আপনাদেরকে পুরোটা দিয়ে দিব, আর আপনারা এটা ডাক্তারদের কাছে বিক্রি করবেন আপনাদের ইনস্টিটিউশনের নামে, টাকাটা আপনারা পাবেন। তখন ওনারা তখন বললেন যে আমরা কিভাবে তাহলে ইয়ে করব, এই কি যে বলে সাবস্ক্রাইবার কিভাবে তৈরি করব। তখন বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, আমি আমার সেলসের টিমকে দিয়ে আপনাদেরকে সাবস্ক্রিপশন তৈরি করে দেব। তখন আমাদের ওই মানে আমি এটা জানতাম না, আমি কারণ এই ঘটনাটি ঘটেছে আগে এবং এই ঘটনা সম্পর্কে আই ডিড নট হ্যাভ এনি ব্যাকগ্রাউন্ড। আমি ওনার কাছে শুনলাম যে উনি একটা ইয়ের সাবস্ক্রিপশনের জন্য তাকে টাকা দিয়েছে এবং সেই টাকাটি দেওয়ার পরে আজ পর্যন্ত উনি একটিও ইয়ে পাননি। অতএব উনি মনে করছেন ওই রিপ্রেজেন্টেটিভ টাকাটা মেরে দিয়েছে, সিবাগাইগির টাকা মেরে দিয়েছে, সিবাগাইগির রিপ্রেজেন্টেটিভ মেরে দিয়েছে। পরবর্তীতে এই ডক্টরকে দেখে আপনি প্রোডাক্ট লিখাতে পেরেছিলেন? বছরখানেক পর আমি ওনার এখানে গেছি ভিজিট করতে। উনি খুব পান খেতেন, সেলিম সাহেবকে চা দাও। আমি চা খেতেছি, তারপরে উনি কি যেন একটা ইশারা দিলেন আর কি ওনার ইয়েকে, এই কম্পাউন্ডারকে। তো কম্পাউন্ডার ওর বাড়ির ভিতরে চলে গেল, মানে বাড়ির লাগোয়া ইয়ে আর কি। কিছুক্ষণ পরে দেখি যে একটি মেয়ে আসলো, এসে আমাকে আদাব, উনি হিন্দু ডক্টর ছিলেন, আদাব দিয়ে টেবিলের নিচ দিয়ে এসে আমার পা ধরতেছে। আমি তো বুঝতেছিলাম যে কী ব্যাপার কী ব্যাপার। বলে না ওকে দেন, ও আপনাকে নমস্কার করে নেক। ওকে, তাহলে কি বলে এটা আমার মেয়ে 7 স্ট্যান্ড করছে মেয়েটিকে, ওরে বলছি একজন জ্ঞানী লোক আসবে, তার তুই সালাম করবি। ও মাই গড। তার মানে স্যার আপনার এই গল্পটা থেকে আমরা আমাদের দর্শকদেরকে যে জিনিসটা একটু মেসেজ দিতে চাই, যে আপনি যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ফার্স্ট জয়েন করবেন তখন মার্কেটে আসলে অনেক নেগেটিভিটি থাকবেই। ইভেন আপনার অনেক পুরনো কলিগস বা বিভিন্ন কোম্পানি যারা সিনিয়র্স তারা আপনাকে বিভিন্নভাবে পচানোর চেষ্টা করবে, ইভেন যে তুমি ভাই বাজে জায়গায় আসছো, ভালো করবা না, কেউ টিকে নাই, আরও নানাবিধ নেগেটিভ কথা বলবে। বাট আপনি যদি পজিটিভ থাকার চেষ্টা করেন, আপনি যদি ফোকাস থাকার চেষ্টা করেন, ইভেন অনেক সময় মার্কেট থেকেও, যেমন স্যারের ক্ষেত্রে যেটা ঘটেছে যে একজন ডাক্তার ওনাকে প্রথম ভিজিটেই বের করার বলেছেন, বাট উনি কিন্তু পরবর্তীতে জানার চেষ্টা করলেন এবং ওনার সঙ্গে একটা এমন রিলেশন তৈরি হয়েছে যে ডাক্তার সাহেব তার নিজের মেয়েকে ওনার কাছে আলাদা করে পা ছুঁয়ে সম্মান করার কথা বলেছেন। তার মানে এটা কত ডেপথ লেভেলের একটা রিলেশনশিপ তৈরি হয়েছে। এই যে মেসেজটা, সেটা হচ্ছে যে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ আছি, আপনি আপনার ওই জায়গাটা থেকে যদি কাজটাকে প্রকৃত অর্থে ভালোবাসেন এবং আপনি কন্টিনিউয়াসলি প্রোডাক্ট নলেজ দিয়ে ডাক্তারের সাথে রিলেশনশিপটাকে সঠিকভাবে তৈরি করেন, তখন অন্য মাত্রায় যেতে পারবেন। আমি জাস্ট একটু এখানে ইয়ে করে নেই, এখানে একটু বলে দিই, কারণ আমি যে ঘটনাটি বলেছি তার সাথে একটু যদি ক্লারিফিকেশন না দিই, তাহলে আমার পূর্বে যিনি কাজ করেছেন তার সম্পর্কে যারা শ্রোতা তাদের একটা খারাপ ধারণা হতে পারে। ওই জন্য এটা একটু ক্লারিফাই করে দিই। প্রথমত উনি কিন্তু কয়েকবার জানিয়েছেন নামটা ঠিক করার জন্য। এখানে আমি একটু বলছি যে হেড অফিসের সামান্য সমস্যার জন্য ফিল্ডে কি সমস্যা হতে পারে, উনি কিন্তু ওনার দায়িত্ব হিসাবে চিঠি দুটির আমি পেয়েছিও, ওনার চিঠির পেয়েছি। হেড অফিসে যিনি টাইপিস্ট উনি এটাকে গা করেননি, গুরুত্ব দেয়নি, নামটা ওটা আগের মতো রয়ে গেছে। এই জায়গায় আমি যে করেছি, আমি কল করে বলছি যে এখন দাঁড়ায় লিখবে, এখন এটাকে ঠিক করবেন, আমার বসকে ইয়ে করে বলছি যেটা মূল ব্যাপারটা এখানে ইম্পর্টেন্ট হলো তার একটা ফলো আপ করা দরকার ছিল। তার মানে স্যার মেডিকেল র্যাপ যিনি ছিলেন ওনারও ইচ্ছা ছিল, কিন্তু উনি সঠিক ফলো আপটা যে করা এবং আরেকটু প্রম্পট ডিসিশন নেওয়ার যে জন্য একটু তাগিদ দেয়া, ইভেন তার কোনো একটা জায়গায় অবস্ট্যাকল হলে তার বড় বসদের হেল্প নিয়ে ইনস্ট্যান্ট এটা করানো, সেই জায়গাটাতে একটু গ্যাপ হয়েছিল। আমি যে জায়গাটা যেতে চাই স্যার, ধরেন আপনার ছেলে
কথার প্রসঙ্গে ধরে নিচ্ছি রূপকর্তে, আপনার ছেলে বাংলাদেশে কোনো একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে মেডিকেল প্রমোশন অফিসার হিসেবে এখন জয়েন করতেছে, সে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। একজন নতুন মেডিকেল প্রমোশন অফিসার আপনার ছেলে, তাকে আপনি যদি 5টা কোনো টিপস দিতে চান যে বাবা তুমি এই জিনিসগুলোকে মেনটেন করবা তাহলে তুমি ভালো করবা, কোন 5টা দিবেন? প্রথম কথা হলো এটা শুধু মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জন্য না, যে কোনো জবের জন্য আমি যেটা মনে করি ফার্স্ট ইজ দি প্যাশন। প্যাশন, হোয়াট এভার ইট ইজ, ডু ইট প্যাশনেটলি ফ্রম হার্ট। ফ্রম হার্ট, ওকে। মানে মানুষ কাজ, কিন্তু আমি আবার আরেকটা কথা বলি, আমার না এটা অনেকেই বলে 3টা H দিয়ে কাজ করা যায়। 3টা H, ওকে। ওকে। উই ক্যান ওয়ার্ক উইথ হেড, হ্যান্ড অ্যান্ড হার্ট। রাইট, তার মানে হাত দিয়ে কাজ করে, অনেকে শুধু হাত দিয়ে কাজ করে। হেড, হার্ট, 3H। অনেকে শুধু হাত দিয়ে কাজ করে, মাথা খাটায় না, রাইট। তার কাজ একরকম হয়। যে শুধু হেড দিয়ে করে, হাত লাগায় না, তার ওরকম। আবার যে দুটা লাগায় সেটা কিন্তু ভিন্ন হয়। রাইট। আর যে হার্টটা যোগ করে তখন অসাধারণ, দ্যাট বিকাম অ্যামেজিং। আমি প্যাশন ড্রিভেন মানুষ, আমার সর্বোচ্চটা দিব এখানে। আমি প্যাশন ড্রিভেন মানুষ, এটা হলো একটা। আর একটু ডু সামথিং ডিফারেন্ট, মানে সবাই যা করে আমি একটু ডিফারেন্টলি করবো আর কি, করতে হবে। আদারওয়াইজ ইউ ক্যানট পুট ইউর ডেন্ট, আপনার ছাপ রাখতে হবে। তো রাইট স্যার, সেলসের লোকের সবচেয়ে বড় জিনিস হলো ছাপ রেখে আসা। রাইট। একই সন্ধ্যায় এখন যেটা হয়েছে, ডাক্তাররা তো বাংলাদেশে এখন আপনার প্রত্যেকটা বসে এখন ডায়াগনস্টিক ক্লিনিকে, আমাদের মতো ওই ইন্ডিভিজুয়াল চেম্বারে বসে না। এবং আরও ইম্পর্টেন্ট হয়ে, আমার ছেলে যদি রিপ্রেজেন্টেটিভ হয়, তারা আমি প্রথম বলবো খাতির করো গার্ডের সাথে। ও, গার্ডের সাথে, ওকে, সিকিউরিটি গার্ডের সাথে। কারণ সিকিউরিটি গার্ড ইজ দি ফার্স্ট এন্ট্রি যে আটকায় দেয় রিপ্রেজেন্টেটিভদের কাছকে। রাইট। আপনি তো রিপ্রেজেন্টেটিভ চেম্বার সম্পর্কে যেতে পারবেন না। না, এ হলো একটা। দ্বিতীয় কথা, ডোন্ট ইগনোর দি অ্যাটেন্ডেন্ট, ওই যে ডক্টর অ্যাটেন্ডেন্ট যিনি থাকেন, এরা অনেক সময় কার্ড হাতে নিয়ে পকেটে রেখে পরে বলে ডাক্তার সাহেব বলে নেই আপনাকে আসতে। সো টু ব্যারিয়ার, এটা হলো, মানে আমি ওই জন্য বলি কাউকেই আপনাকে কোনো স্টেক হোল্ডার ইন দি জব ইগনোর করার সুযোগ নাই। ইগনোর না, সবাইকে সম্মান দিতে হবে। হিউম্যান বিং হিসেবে আপনাকে সম্মান করতে হবে। এখন হয় কি, 10টা 11টার দিকে 20 জন রিপ্রেজেন্টেটিভ লাইন দিয়ে দাঁড়ায় থাকে, মানে দে আর স্ট্যান্ডিং ওভার দেয়ার। তারপর দেখা যায় যে আবার আরও ব্যাপার আছে, ABC কোম্পানি করে, কোন কোম্পানি কবে যাবে, ডাক্তার টাকা গুনে আর বলেন। এর মধ্যে ডাক্তার তাকেই মনে রাখে যে ছাপ রেখে আসতে পারে, ডিফারেন্ট কিছু করবে, ছাপ রেখে আসতে পারবে। রাইট স্যার। ছাপ রেখে আসার জন্য কোনো একটা কি উদাহরণ দিবেন যে ইয়াস এরকম ভাবে হয়তো করলে ডু ডিফারেন্টলি হতে পারে? এক্সাম্পল, আমি ডক্টর চেম্বারে ঢুকলাম, ডাক্তার তো টাকা গুনতেছে কারণ সারাদিন সে রুগী দেখছে, তো আমার এমন কোন কথা বা এমন কোন আচরণ দিয়ে আমি তাকে একটু ডিফারেন্স প্রকাশ করতে পারি? প্রথম কথা হলো যে আমরা ডাক্তারের কাছে কি জন্য যাই? প্রেসক্রিপশনের জন্য স্যার। প্রেসক্রিপশনের জন্য। সমস্যাটা কার? সমস্যাটা তো আমাদের স্যার। আমার সমস্যা আমি তার কাছে চাপাচ্ছি কেন? ওকে, আমাকে তো যেতে হবে তার সমস্যার সলিউশন দেওয়ার জন্য। রাইট। আমি যদি তার সমস্যার সলিউশন দিতে পারি, রাইট, দেন ইউ আর মুভিং ফ্রম দি রিপ্রেজেন্টেটিভ টু এ কনসালটেন্ট লেভেল। ব্যাপার হলো যে তখন আমি রংপুরে, দিনাজপুর টেরিটরি আমি পারফর্মিং টেরিটরিতে কনভার্ট করলাম। ইট টুক 1.5 year। ওকে, 6 মাসে আমার অ্যাচিভমেন্ট ছিল 21%। 21%, ওকে, 6 মাসের অ্যাচিভমেন্ট। আর ধরেন 1 বছর পরে যে আমি 99-100% এরকম করেছি, আমরা স্টার্টেড পারফর্মিং। তো এরকম একটা অবস্থা আর কি। তখন হঠাৎ করে আবার বললো যে তুমি রংপুরে যাও। রংপুরে আবার একটা ডিফিকাল্ট, রংপুর ইজ এ কমন টেরিটরি, ওখানে মেডিকেল কলেজ, তখন 3-4 জন সিনিয়র র্যাপ আছে। তো আমি যেতে চাচ্ছিলাম না, কারণ আমি ততদিনে দিনাজপুর সম্পর্কে বুঝে গেছি, মাসে 7 দিন কাজ করলে আমার টার্গেট অ্যাচিভ হয়। আচ্ছা, আমি জানি কখন কোন ডাক্তারকে যেতে হবে, কখন কোন ইয়াকে কি বলতে হবে। মানে আপনার যেটুকু কাজ সেটুকু আপনি কতক্ষণের মধ্যে কমপ্লিট করতে পারবেন, ইউ নো ভেরি ওয়েল। হ্যাঁ, তো এখন আমি জানি যে নতুন টেরিটরিতে গেলে আবার আমি যে ওই 6 মাস দিনাজপুরে যে আমি 18 ঘন্টা কাজ করেছি সেটা আবার করতে হবে। তো যাই হোক, প্রতি মাসে আমাদের মান্থলি মিটিং হতো। হ্যাঁ, মান্থলি মিটিং সবার হয়, কিন্তু মান্থলি মিটিং এই সেশনটা আছে কিনা আমি জানি না। সে সেশনটা হলো প্রত্যেকে তার টেরিটরির ডিফিকাল্ট জিনিস বলবে, যে আমি এরকম একটা ডিফিকাল্ট জিনিস ফেস করেছি, এবং এই ডিফিকাল্ট জিনিসটাতে সবাই তখন আইডিয়া দিত, ওপিনিয়ন দিতে পারবে যে কিভাবে সলভ করা যায়। ভেরি পাওয়ারফুল। আবার
অনেক সময় ডিফিকাল্ট ডক্টর নিয়ে আলোচনা, বেশি ডিফিকাল্ট ডক্টর নিয়ে আলোচনা হতো। সেলস পিপলের ওয়ান অফ দি বিগেস্ট ইস্যু ইজ দে ক্রিয়েট মনোলগ। ওকে, যা মুখস্থ করে গেছে ওটা বলে চলে আসে। রাইট। কিন্তু আমার তো জানতে হবে কাস্টমার নিড। তো কাস্টমার নিড জানলে আমি মনোলগ করলে কেমনে হবে? সো উই নিড টু আস্ক কোয়েশ্চেন। তো আমাদের ওই ট্রেনিংয়ে কিন্তু আমাদেরকে একটা ট্রেনিং ছিল যেটাতে আস্কিং কোয়েশ্চেন শেখানো হতো। অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন কাকে বলে, ওপেন এন্ডেড কোয়েশ্চেন কাকে বলে, বিটিকিউ কাকে বলে, আইদার ওর কোয়েশ্চেন কাকে বলে, এরকম নানান কোয়েশ্চেন। তো এগুলো আমাদের ছিল, আবার এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস হতো ওই মিটিংয়ে। বাই দ্য ওয়ে, বিটিকিউ মিন্স হচ্ছে বেনিফিট ট্যাগ কোয়েশ্চেন। বেনিফিট ট্যাগ কোয়েশ্চেন। আমাদের অডিয়েন্স জেনারেল তো বুঝবে না। হ্যাঁ, বেনিফিট ট্যাগ কোয়েশ্চেন মানে ইউ অ্যাড এ বেনিফিট অফ দি প্রোডাক্ট অ্যান্ড দেন আস্ক এ কোয়েশ্চেন। রাইট স্যার। যেমন আপনার কাছে যদি মনে হলো যে একজন লোক খুব মিষ্টি কম পছন্দ করে, রাইট, আপনি তখন একটি মিষ্টি বিক্রি করতে চাচ্ছেন। আপনি তখন বললেন যে আমাদের এটাতে খুবই সামান্য, মানে মিষ্টির পরিমাণ অতি সামান্য, আপনি যেহেতু মিষ্টি পছন্দ করেন না সেদিন এই অতি সামান্য মিষ্টিটা আপনি কি পছন্দ করবেন? দিস ইজ বিটিকিউ। তো তার মানে তাকে, তাই সে মিষ্টি কম খেতে চায়, রাইট। তাকে বেনিফিটটা দিলেন আপনি, ইনস্টিড অফ সেইং দ্যাট এই মিষ্টিটা ভালো নিয়ে নেন। আপনি যেটা ছিলেন আর কি, যে আপনার ওই ডক্টর। না, হ্যাঁ, ওইটাই বলছি আর কি। তো এগুলো পারফরমেন্স ইভ্যালুয়েশনে যেত। ওকে। এখন একজন ডক্টরের সম্পর্কে সারাক্ষণ শুনে আসতাম, ওই আমার সিনিয়র বসরা বলতেছে, সিনিয়র রিপ্রেজেন্টেটিভরা, ওনারে কোনো প্রশ্ন করা যায় না, উনি প্রশ্ন পছন্দ করে না, ওনারে প্রশ্ন করে না কেউ। আচ্ছা। ওয়েন ইউ আর কামিং টু এ নিউ টেরিটরি হুইচ ইজ এ কম্বাইন্ড টেরিটরি, তখন দেখা যায় জুনিয়র যে আসছে তার কাছে সব ডিফিকাল্ট ডাক্তারগুলো দেয় আর ভুয়া কেমিস্টগুলো দেয়। ভুয়া কেমিস্ট মানে যাদের ভুয়া কেমিস্ট, মানে সরি আমি আমি লোকাল ল্যাঙ্গুয়েজে বলছি, খুব কমনলি স্যার। ইনফ্যাক্ট বাংলাদেশে তো স্যার আমরা এরকম প্রচুর, আমরা মেডিকেল র্যাব। হ্যাঁ, তো আমার কথা হলো যে ভাই যেই লেভেলের কথা বলছি আমাকে ওইটার মতো কথা বলা। আমি কৃষকের সাথে যে কথা বললে তো হবে না। ভুয়া কেমিস্ট মানে যে কেমিস্টের পারচেজ পাওয়ার নাই, কম, বা যে বিরক্ত করে অথবা প্রোডাক্ট নিয়ে রিফান্ড করে তো এই ধরনের আর কি। তো যাই হোক, তো ওই ডাক্তার আমার ইয়াতে পড়লেন যে 5টা জিনিস বলেছিলেন। থার্ড থিং আমি বলবো, ডোন্ট লুজ সেলফ রেসপেক্টে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। তো আমার এক্সাম্পলটা ওইটা কিন্তু নট লুজিং সেলফ রেসপেক্ট। আমি যে দ্বিতীয়বার গেছি, আমাকে আপনি কেন মানা করেছেন আমি জানতে চাই, অ্যান্ড ইউ ক্যানট ডু ইট। মানে এই মেসেজটা তো তার, আমি বলিনি কিন্তু মেসেজটা সে পেয়ে গেছেন। ও আরেকটা ব্যাপার আমি এখানে বলছি, তখন কিন্তু আমরা ডক্টরদেরকে স্যার বলতে বলতে মুখে ফেনা তুলতাম না। আচ্ছা, একদম খুব আমাদের কথা ছিল ডক্টর, ডিয়ার ডক্টর সাহেব, ডাক্তার সাহেব বা এই কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বলতাম চাচা, মানে যেহেতু সম্পর্ক হয়ে গেলে। আর খুব সিনিয়র না হলে আমরা স্যার বলতাম না, যে একদম। তো উনি হ্যাঁ, প্রফেসর লেভেল না হলে আমরা স্যার বলতাম। এখন তো আমি দেখি যে পারলে করলে চিকিৎসক স্যার ডাকে। তো এগুলি হলো লুজিং সেলফ রেসপেক্ট। তো এখন ব্যাপারটা হলো, ওই ডাক্তারের কাছে আমি গেছি, উনি হলেন মেডিসিন ডিপার্টমেন্টের হেড, সিনিয়র ডক্টর, গম্ভীর লোক, কোনো কথা বলে না, কিছু বলে না, প্রশ্ন করা যায় না। আমি তো জানি প্রশ্ন করা যাবে না। আমি ওনাকে 2-3 বার ভিজিটও করে ফেললাম প্রশ্ন করা ছাড়া। এর মধ্যে আমার সাথে তার অ্যাটেন্ডেন্টের খুব খাতির হয়ে গেল। মানে আমি বসে আছি গল্প, ওই সাথে আসলে, ও ভাই আসছেন, ঠিক আছে এখনই দিয়ে দিব আপনাকে। মানে উনি তো আমাকে দেখতে পাচ্ছেন না, কার যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ তো আর উনি জানবে না আমি সিবাগে গিয়ে নাকি আমি কোন কোম্পানি। মূল বাহক তো সে, তার সাথে খাতির বসে আছি। তো তখন একটা প্রেসক্রিপশন আসলো ভেতর থেকে। আসার পরে আমি প্রেসক্রিপশনটা দেখছি, যেটা এখন যেমন হয় যে ধরনের রিপ্রেজেন্টেটিভরা যেভাবে প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করে, ছিঁড়ে যায় প্রেসক্রিপশন, মারামারি হয় তুলে, এগুলো ক্লিয়ারলি ভায়োলেশন অফ পেশেন্ট প্রাইভেসি। তো ব্যাপারটা হলো আমরা প্রেসক্রিপশন দেখতাম, কিন্তু আমাদের ওটা অ্যালাউড ছিল না। রুগী উনি দেখেন, প্রফেসর, মেডিসিনের, টিভির যত রুগী আসে সবই আসে ওনার কাছে। আমি দেখি উনি ওখানে ডোজ ভুল লেখছেন। অ্যাটেন্ডেন্টকে আর বললাম না যে উনি ডোজ ভুল লেখছেন, কারণ এটাতে তা বললে তো আবার ডাক্তারের ধরেন কমে যাবে, ডাক্তারের সম্পর্কে একটা, আবার পরে সে কি বলা তো যায় না। তাই বললাম যে এই পাল্লা আবার একটু বলেন না, এখন একটু আমাকে যেতে করতে দেন না স্যার, যদি ফ্রি থাকে। বলে ঠিক আছে, অসুবিধা নেই। উনি দিছে, ডাকছে স্যার। তো যে আমি তখন ওনাকে প্রথম প্রশ্ন করলাম। এখন প্রশ্নটা করতে যে আমি চিন্তা করছি কি বলা যায়, আপনি ভুল লিখছেন, এটা তো বলা যায় না।
বললাম না স্যার আপনি তো টিচার, আপনি সবাইকে পড়ান। আমরা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমরা ইনোভেটিভ কোম্পানি আমরা আবিষ্কার করি এবং আমরা ট্রায়াল দিই, প্রচুর ক্লিনিক্যাল ট্রায়ালের উপর ভিত্তি করে তারপরে আমরা আপনাদেরকে বিভিন্ন ডোজ সাজেস্ট করি। দ্যাট ক্যান বি ডিফারেন্ট ইন রিয়েল লাইফ, এবং সেটা স্যার আপনাদের মতো টিচাররা স্যার ঠিক করেন রিয়েল লাইফে কোন ডোজটা আসলে কাজ করে, কীভাবে কাজ করে। উনিও অনেকক্ষণ অবাক হয়ে শুনলেন। তাহলে স্যার আপনি এই টিউবারকুলোসিসের ঠিক কোন টাইপে বা কোন সমস্যার কারণে আপনি এরকম ডোজ লেখেন? বলে এটা লিখেছি নাকি আমি? স্যার একটু আগে দেখলাম। কখন? স্যার এই প্রেসক্রিপশন। সাথে সাথে ডাকো ওই লোকটা আসছে হাতিবান্ধা না কোন জায়গা থেকে, সাথে সাথে এটাকে ঠিক করলেন এবং উনি আমাকে ধন্যবাদ দিলেন এবং উনি এই চাটা তো খাওয়াইলেন। তারপর থেকে কিন্তু আমি যাওয়া মাত্র উনি গল্প করতেন। স্যার তাহলে আমরা যদি এখানে আমাদের দর্শকদেরকে একটু রিক্যাপ করি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে বর্তমানে কোন 5টা টিপস আপনি দিবেন। সেক্ষেত্রে আপনি ফার্স্ট বলেছেন যেটা প্যাশন, যে আপনি যেই কাজটাই করবেন সেটাকে প্যাশনের হিসেবে নেন। একটা বিখ্যাত কনসেপ্ট আছে স্যার, সেটা আপনিও জানেন, যে লাভ হোয়াট ইউ ডু অথবা ডু হোয়াট ইউ লাভ। আপনি যেটা বলছেন এটাকে আমি আবার 3L বলি। ও 3L, ওকে। আমি 3L বলি, এটা LLFও বলতে পারেন। আমি আমার ক্লাসের স্টুডেন্ট, আমি ব্র্যাকে পড়াই, MBA BBA তে পড়াই। লাভ ইট অর লিভ ইট, ইফ ইউ ক্যানট লিভ ইট ফল ইন লাভ। এখন LLF বলতে পারেন, রাইট। তার মানে হয় আপনি পছন্দ করে বিয়ে করেন, নাহলে বিয়ে করে ফেললে এটাকে ভালোবাসেন। যদি আপনি ঢুকেই পড়েন এই লাইনে, ইট মিনস আপনি এটাকে মানে প্যাশনেটলি কাজটা করতে হবে, আদারওয়াইজ আপনি এটা গ্রো করতে পারবেন না। আপনি সিকিউরিটি গার্ড থেকে শুরু করে যারা হচ্ছে ডক্টর অ্যাটেন্ডেন্স আছে, প্রত্যেকের সাথে আপনার একটা গুড রিলেশনশিপ তৈরি করতে হবে, ক্রিয়েট এ নেটওয়ার্ক তৈরি করতে হবে, আদারওয়াইজ হবে না। থার্ড থিংস হচ্ছে যে ডক্টরদেরকে তো সবাই ভিজিট করে, আপনিও করছেন, কিন্তু আপনার ভিজিট করার মধ্যে যেন একটু ডিফারেন্স থাকে। সেটা ডিফারেন্ট কাইন্ডস অফ কাহিনী হতে পারে। তখন স্যার একটা গল্পের ছিল, আমরা বললাম যে অনেক ধরনের প্রশ্নের আলোকে হতে পারে, বা ডক্টর কি পছন্দ করে সে আলোকে হতে পারে। হোয়াট এভার, আপনি খুঁজে বের করবেন যে আপনার ওই ডক্টরকে ভিজিট করতে গিয়ে কোন কথাটা বললে উনি আপনার দিকে অ্যাটলিস্ট ফেসটাকে একটু উঠে তাকাবেন, আপনার দিকে মনে রাখবেন, সেই বিষয়টা ছাপটা রেখে আসার জন্য আপনার দরকার। এই জিনিসটাই কথাই বলি, ইউ নিড টু বি অবজারভেন্ট অ্যাজ ওয়েল। অবজারভেন্ট, দেখতে হবে, রাইট। আমরা দেখলেই দেখি না। এই ঘটনাটি, দেন আই ওয়াজ হেড অফ মার্কেটিং। ওকে, আমি আমার এক কলিগকে বললাম তোমার এক ডাক্তারের সাথে আমি ভিজিট করতে যাব। নিয়ম ছিল আমি যখন রিপ্রেজেন্টেটিভদের সাথে কাজ করতে যেতাম, আমার কলিগদের সাথে, আমরা ফিল্ড অফিসার বলতাম, তাদেরকে অ্যালাউ করতাম না আমার জন্য প্রি অ্যাপয়েন্টমেন্ট করা, যে হেড অফ মার্কেটিং আসতেছে, এটা প্রি অ্যাপয়েন্টমেন্ট করা যাবে না এবং আমার পরিচয় সে দিতে পারবে না। কল করার শেষে আমি আমার পরিচয় দিব। আমার সিবাগেগি বা নোভার্টিসের সেলসের ইয়ার কথা ছিল যে সেলস র্যাপ যখন ডক্টর চেম্বারে ঢুকবে, আপনি সিইও হলো, কিং ইজ দি র্যাপ। ডেফিনেটলি। তার যদি ভুলও হয়, ভুল ধরা যাবে না সেখানে। আমাদের লিডারদের জন্য কিন্তু স্যার বড় মেসেজ, কারণ আপনি যেটা বললেন, কারণ আমরা ম্যাক্সিমাম সময় যে কাজটা করি, ডক্টর চেম্বারে ঢুকছে মেডিকেল র্যাব, আর আমি এক্সাম্পল আমি ম্যানেজার, তো তাৎক্ষণিক করে কি ওই র্যাবের কাছ থেকে সব কিছু নিয়ে বলে কল করা শুরু করে, নিজে কল করে। দিস ইজ অ্যাবসলিউটলি রং। এইসব আপনার বিষয়টা কিন্তু খুব সিম্পল। ধরেন সাকিব আল হাসান, রাইট স্যার, মাঠে একটা রং শট খেলছে, কোচ কি যাই বলতে পারে তুমি রং শট খেলছো এখন? নো, নামার তো সুযোগ নাই। সে কখন বলবে? যখন ব্যাকএন্ডে আসবে, যখন সে ফিরবে। রাইট স্যার। সিমিলারলি রিপ্রেজেন্টেটিভের ভুল বলতে হবে ডাক্তারের চেম্বারের বাইরে আলাদাভাবে, রাইট স্যার, সামনে বলা যাবে না। এই নিয়মগুলো আমরা মানতাম আর কি। বর্তমানে এগুলো স্যার খুব একটা কম, বড় কোম্পানিগুলো মানতেছে না, মানে এটা খুবই চরম একটা বাজে একটা অবস্থা আর কি। তো এখন আমি আপনি যেটাকে বলি আর কি, যে জন্য অবজারভেন্টের কথা বলছিলাম। যেমন ধরেন এখন আমাকে ওইরকম, ও তো জানে যে মার্কেটিং হেড আসছে, আর আমি জানি না ওয়াই আই ওয়াজ এ কাইন্ড অফ, সবাই নাকি আমাকে ভয় পেত। এখন যদিও বলে যে কেন ভয় পেতাম জানি না, আপনি তো খুব ভালো মানুষ বা আপনি আমাদের প্রিয় মানুষ, বড় স্যারদেরকে একটু ভয় পেত। তো সে তো মোটামুটি ভয়ে যতই তারে আমি করতে চাই, সে আমারে বুঝাইলো, স্যার উনি এখন খুব চাপে আছেন, কোনো প্রশ্ন করা যাবে না, উনি আমারে 30 সেকেন্ড টাইম দিবে, 30 সেকেন্ডের ভিতর বলে স্যার আমি বাইরে হয়ে যাব। ওকে, তাহলে ঠিক আছে, হোয়াট এভার ইট ইজ,
অসুবিধা নেই। মিরপুরের একজন ডক্টর, উনি হি ইজ, এবং আমাদের কার্ডিওলজিস্ট। এবং বাংলাদেশে আমরা ডায়োভান নামে একটা যখন বাংলাদেশে হাইপারটেনসিভ ওষুধ 1 টাকা 1.5 টাকায় বিক্রি হয়, তখন আমরা 40-50 টাকার ট্যাবলেট বিক্রি করা শুরু করছি আর কি। তো ওইটারই একজন গুরুত্বপূর্ণ ডক্টর কল করেই বলতেছে, আর ডাক্তার সাহেব বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান, আমার যাই, আবার এখন খাতা দেখতে হবে, এখন একটু একটু তাড়াহুড়া আছে আর কি। আমি আবার হাসতে হাসতে বললাম ঠিক আছে স্যার, আপনি তো খাতা দেখবেনই, তো স্যার একটু সবাই তো স্যার আপনার মতো ব্রিলিয়ান্ট না, সবাই তো আর গোল্ড মেডেল না, একটু সহজভাবে দেখি না, নাম্বার টাম্বার দিয়ে। কেমনি বললেন আপনি এটা? আমি তো গোল্ড মেডেল পেয়েছিলাম। অ্যান্ড দি আলোচনা শুরু, ইট লাস্ট 1 আওয়ার, যেখানে 30 সেকেন্ড সময় দিবে না। তখন এখন বের হওয়ার পরে আমাকে আমার কলিগ জিজ্ঞেস করে, স্যার আপনি এটা কেমনি জানলেন? আমি তো কিউরিয়াস, আপনি জানলেন কিভাবে? আমি বসে ওনার সাইনবোর্ডগুলো পড়তেছিলাম। উনি এমবিবিএসে মেডিসিনে গোল্ড পেয়েছিলেন, ওটাকে আলাদাভাবে আলাদা কালার দিয়ে লিখে রাখছে। ও, এবং যতগুলো মানে ওনার মেইন সাইনবোর্ডটা ছাড়াও আরও ছোট ছোট কাগজে লেখা, কম্পিউটার প্রিন্টেড, ওইটা আবার আলাদাভাবে রেড মার্ক করা। তার মানে দিস ইজ সামথিং ক্লোজ টু হিজ হার্ট। ডেফিনেটলি, যেহেতু একটু বোল্ড করেছে উনি। বোল্ড করে লাল করে এবং বারবার লেখা আছে। আচ্ছা, এই যে এখন আমি যদি বলি ডিফারেন্ট, দিস ইজ সামথিং ডিফারেন্ট। ডেফিনেটলি স্যার, আমরা যারা দেখছেন আমাদেরকে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু মারাত্মক একটা চুম্বকীয় পয়েন্ট দিয়েছে, যে আপনি যদি অবজারভার হন, ডাক্তার কোন জিনিসটাকে পছন্দ করে ওনার লেখার মধ্যে থেকে কিন্তু আপনি অনেক জিনিসকে বের করতে পারবেন। ওনার কাছে ঢোকার জন্য আপনি এইরকম ছোটোখাটো বিষয়, আপনার কাছে মনে হতে পারে এটা ছোটোখাটো, বাট ইটস এ বিগ। আপনি দেখেন 30 সেকেন্ডের জায়গায় 1 ঘন্টা সময় পেয়েছেন ওনারা পরবর্তীতে। তার মানে আপনি যদি একটু বেশি অবজারভেন্ট হন, তখন আপনি জিনিসটা খুঁজে বের করতে পারবেন। তথাপি স্যার আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে আপনি সেলফ রেসপেক্টে যে জায়গাটা, এটাকে কখনোই কমানো যাবে না। স্যার আমার কাছে রিসেন্টলি একটা কোম্পানির, আমি নামই বলি, রেনাটা কোম্পানির একজন মেডিকেল প্রমোশন অফিসার, সে অনেকদিন ধরে চাকরি করতেছে, সিনিয়র হয়ে গেছে, সে আমার কাছে ফোন করেছেন, আমাকে ইনবক্স করেছিল, আমি সরাসরি ওকে ফোন দিয়েছি। তো বলে স্যার আমি প্রত্যেক মাসে অনেক টার্গেট অ্যাচিভ করি, এবং অনেক, আপনি জানেন স্যার এখানে একটু আন্ডার রেট প্রবলেম আছে, সো আন্ডার রেটকে আমি কম্প্রোমাইজ করে তারপরে আমাকে টার্গেট অ্যাচিভ করতে হয়, এবং প্রতি মাসে আমার বেতন থেকেও অলমোস্ট 10-20% টাকা চলে যায়, সাম এক্সটেন্ট বেশিও যায়, দিয়ে দেন আমি টার্গেট করি, কিন্তু আলটিমেটলি দেখা গেছে আমি টানা টার্গেট করার পর আমার প্রমোশনটা হয় নাই। তো আমি ওনাকে প্রথম বললাম যে স্যার, যে ভাই দেখেন, প্রথম কথা হচ্ছে জীবনেও নিজের পকেটের টাকা কখনোই কোনো সেলসের সাথে অ্যাডজাস্ট করবেন না। এটা একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট। এখন আপনি যদি আন্ডার রেটকে ট্যাকেল করতে আপনি ম্যানেজমেন্টের সঙ্গে বসেন, আপনি ডক্টরের কাভারেজ বাড়ান, আপনি প্রেসক্রিপশন জেনারেট করেন, আপনি আরও কীভাবে করতে হবে সেটা নিয়ে আপনি কাজ করেন, বাট আপনার স্যালারি থেকে যদি অ্যাডজাস্ট করতে হয়, আপনি মোরালি কিন্তু আপনি মানে নিচে নেমে যাচ্ছেন। আপনি যখন ডিমোরালাইজড হচ্ছেন, চাইলেও কিন্তু আপনি আপনার বেস্ট এফোর্টটা দিতে পারবেন না, কারণ আপনার স্যালারিতে যখন টান পড়ে, আপনার ফ্যামিলিতে ঝামেলা হয়, আপনি স্বাভাবিক লাইফ লিড করতে পারেন না, আলটিমেটলি কিন্তু আপনার কাজ ভালো হবে না। সো সবাইকে উদ্দেশ্য করে একটা বলতে চাই, যদি কেউ করেও থাকেন, আপনি আন্ডার রেট কোম্পানি বা অনেক কিছু থাকতে পারে, বাট কখনোই স্যালারিতে হাত দেওয়ার দরকার নাই। আপনি বিভিন্নভাবে চেষ্টা করেন, আরও অনেকগুলো ওয়ে আছে, ম্যানেজমেন্টের সাথে কথা বলেন কীভাবে এটাকে সলভ করা যায়, আপনাকে অনেক প্রমোট রোলস দেয়, সেগুলো দিয়ে আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, হোয়াট এভার। এবং আরেকটা জিনিস, সেলফ রেসপেক্ট। কখনোই এমন যেন না হয় যে ডাক্তার আপনাকে তুই তুকারি করে কথা বলছে, আপনার ম্যানেজার আপনাকে তুই তুকারি কথা বলছে এবং আপনি সেটাকে অ্যালাউ করছেন। ডোন্ট ডু দিস। আমি এইটাতে যদি আপনি যেটা বললেন গুরুত্বপূর্ণ কথা, তুই তুকারি করা বা ইয়ে করা, আমার একটা এক্সাম্পল দিই স্যার প্লিজ, খুব দরকার স্যার, কারণ অনেকে আছে এরকমটা করে বসে। হ্যাঁ, অনেক ম্যানেজার করে বসে। হ্যাঁ, দিনাজপুর থেকে আমি ঠাকুরগাঁয়ে গেছি একজন ডক্টর ভিজিট করতে, C+ গ্রেড, যদিও C+ বলতে কোনো কিছু ছিল না, C গ্রেড ডাক্তার। আমি যেহেতু 10 জন ডাক্তারের একটা টার্গেট আছে, এগুলো তো ABC মিলে করতে হয়, আমি মনে করলাম ওখানে গেলাম, যে আমি ওনাকে কার্ড দিলাম, ওনার সাথে সাথে ডাকলো, তো ডেকে বলে যে আপনি সিপাগে কি? আমি বললাম হ্যাঁ। তো বলে যে আপনার আগের লোকটার কি হয়েছে জানেন? আমি বলছি না, আমি জানি না। বলে তার চাকরি গেছে। আমি তাই নাকি? আমি চিঠি লেখা জানাইছিলাম, ওই জন্য চাকরি গেছে, ক্রেডিট নেই আবার। হ্যাঁ, আমি পকেট থেকে একটা কার্ড বের করে দিয়ে বললাম নেন, আমার নামে একটা চিঠি লেখেন, দেখেন চাকরি যায় কিনা। বলে আপনি এত বড় কথা বললাম, ইয়েস লেখেন আপনি।
বলে কেন? আমি বললাম কি আপনার রেফারেন্সে আমি চাকরি নিয়েছি নাকি যে আপনার কথায় আমার চাকরি যাবে? আই হ্যাভ নট টেকেন ইউর রেফারেন্স। তখন কথা ঘুরে ফেলছে, ভাই মজা করতেছিলাম আপনার সাথে। রাইট। বুঝতে পারছেন? এটা হলো একটি ঘটনা। দ্বিতীয় ঘটনাটি হলো সেই ডক্টরটির সাথে আমি, শি ওয়াজ ভেরি ক্লোজ ডক্টর টু মি, এবং তার সাথে আমার মানে সে আমার টেরিটরিও ডাক্তার না, তাকে অন্য টেরিটরিতে পাঠানো হয়েছে, কিন্তু আমার টেরিটরিতে তার বাড়ি, সে ছুটিতে আসে, অনেক বড় কাহিনী আর কি। এবং তার প্রচুর প্র্যাকটিস ছিল, এখন ওখানে যেই জায়গায় গেছে ওখানে তার প্র্যাকটিস নাই, যার কারণে সিবাগেগের কোনো লোক তারা ভিজিট করে না। কারণ আমাদের তো ধরেন আপনার এত বড় একটা জায়গা, আপনার এই 24টি উপজেলা, আমাদের ডাক্তার ছিল ওখানে না হলো ধরেন তখনও তো না হলো 500 ডাক্তার ছিল মিনিমাম। তা আমি ভিজিট করতাম, ওখান থেকে আমার টার্গেট ছিল 120 জন। তা আমার তো 380 জন বাদ পড়ে যাবে, 380 জন বাদ যাবে, 380 জন বাদ, তো উনি বাদ ডাক্তারে পড়ে গেছে। তো এখন উনি দিনাজপুরে আসলে আমার সাথে কেমনে কেমনে খাতির হয়েছে। আমি আবার আড্ডাবাজ জাতীয়, আমি জানি না আপনি কথা বলতে যেয়ে বুঝেন, আমার যে কোনো জায়গায় গেলে আই ক্যান ক্রিয়েট অ্যান আড্ডা। তো ওই পরিচয় হওয়ার কারণে উনি ওনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এই জার্নাল দিয়ে শুরু আর কি। আমারও তো জার্নাল দেয় না, এই না সেই না, আমি দিতাম বা কখনো ওষুধ টষুধ লাগলে, আমাদেরটা যেহেতু একটু দামি। তারপরে এরকম 2 বছর তাকে ইয়ে করেছি। থার্ড ইয়ারে যে সে ট্রান্সফার হয়ে কীভাবে আমার টেরিটরিতে আসলো, এসে সে এই কী যে বলল, এই একটা কেমিস্টের দোকানে বসে সে প্র্যাকটিস, এবং ওইখানে সে শিওর তার এলাকা সে প্র্যাকটিস জমবে, আগেও তার জমা ছিল। সে করলো কি, কোম্পানি ধরে লিস্ট করলো কার কোম্পানি থেকে আলমারি নিবে, কারণ কোন কোন কোম্পানি থেকে কি নিবে, এগুলো আর কি। আপনি এটা কোন সালের কথা বলছেন? ইট ইজ অ্যারাউন্ড 1991। 1991-এও তখনও ডাক্তার এরকম করে চেয়ে নিতেন হ্যাঁ, কোম্পানিগুলোর কাছ থেকে? আমার বেশ কিছু ডাক্তার ছিল। তার মানে বর্তমানে যে ডাক্তাররা আসলে বিভিন্ন কোম্পানির কাছ থেকে বিভিন্ন উপঢৌকন বলেন, টাকা বলেন, এই বলেন সেই বলেন, এগুলো যে নেয়, এগুলো এখন থেকে শুরু হয় না। এটা নতুন না, দিস ইজ নাথিং নিউ। এখন হয়তো আপনার টাকা দেয়ার কম্পিটিশন বেড়েছে, মানে কার থেকে কে বেশি দেবে। আমি একবার when I was in Zulfar, I was looking for a marketing head, and one of the মানে কি GM or DGM of one big company came to me. তারা জিজ্ঞেস করলাম যে আপনার কি, সে বললো যে কোনো একটা স্পেশালিটিতে বছরের শুরুতে তারা 3 কোটি টাকা দিয়েছে ডক্টর ধরে, এখানে 5 লাখ থেকে শুরু করে 50,000 পর্যন্ত। তো যাই হোক, ওটা না, তো ব্যাপার হলো এখন ওই ডক্টর 3 কোটি টাকা একটা স্পেশালিটিকে, একটা স্পেশালিটির ওই যে অর্গানাইজেশন আছে না, যারা ধরেন অমুক সোসাইটি, তমুক সোসাইটি, এক্সাম্পল যে মেডিসিন সোসাইটি আছে, সার্জারি সোসাইটি আছে, এরকম। তো যাই হোক, একটা সোসাইটিকে 3 কোটি টাকা, সোসাইটিকে না, তারা সোসাইটিকে তো আলাদা দিয়েছে, সেটা হলো তাদের প্রোগ্রামের জন্য। ওই সোসাইটির লিস্টে যারা আছে ডক্টরদেরকে, রাইট, ওই প্রত্যেককে দিয়েছে। তো যাই হোক, উনি এরকম দিয়েছে। দেওয়ার পরে উনি আমাকে বললেন, আমার নামে উনি একটা রাখছেন যে আমাকে একটা টি সেট দিতে হবে। আচ্ছা, মানে কেউ আলমারি দিবে, কেউ বিছানা দিবে, এই সে। আমি খুব পোলাইটলি বলছি যে এটা আমাদের কোম্পানিতে দেয় না, দিবে না, আমরা ইয়ে করবো না। সেজন্য উনি আমার উপরে মনক্ষুণ্ণ হয়েছেন। অথচ উনি কিন্তু 3 বছর ধরে ওনাকে কিন্তু আমি কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু ওনারে আমি এগুলোও করবেন না, দিস ইজ ভুল। নীলক্ষেতে যে ওষুধ কোম্পানির গিফটের মার্কেটটা তৈরি হয়েছে, মানে বিভিন্ন ইয়া থেকে, এটার দায়ী করা যায়। তার কারণ প্রথম আমরাই দিয়েছি। ওইবার গিফট এটা তেমন কোনো কিছু না, আমরা দিতাম যেগুলো আমাদের গিফটের একটা মানে কি যে বলে, দেয়ার ওয়াজ এ ক্রাইটেরিয়া, একটা প্রসেস, কি দেওয়া যাবে কি দেওয়া যাবে না। তো ওবার দিয়েছিলাম আমাদের এই বিখ্যাত ব্র্যান্ড ভল্টারেন নামে আমাদের পেইন কিলার ছিল। তো ভল্টারেনের এই কোস্টার কি যে বলে, এই কাপ ঢাকা দেওয়ার এরকম একটা ইয়ে করেছে। তো এগুলো এসেছে, তো এগুলো একটু কোয়ান্টিটি দিত আর কি। আর এমনিতে তো সিলেক্টিভ গিফট, দেখা যেত টিবি ডাক্তার 5-7 জনকে দিতে পারি একটা ভালো কলম বা একটা ভালো ডায়েরি, এগুলোই তো। আর বেশিরভাগই জার্নাল। কিন্তু ওনাকে আমি দিতে পারলাম না, মানে ওইখানকার সবাইকে দিলাম, ওনাকে দিতে পারলাম না। তার কারণ ওনাকে যখন আমি উপজেলায় খোঁজ করি, শুনি উনি চেম্বারে রুগী দেখতে গেছে। উনি ব্যাপারটা হলো এরকম, চেম্বারে রুগী হলেও উপজেলা থেকে চেম্বারে যায় রুগী দেখে, আবার আসে উপজেলায় কিছুক্ষণ বসে, মানে মিসম্যাচ হয়েছে, শাটলিং। তো 3-4 বার এরকম করে পাই নাই, ঠিক আছে আমি চলে যাই।
আমি চলে গেছি। চলে যেয়ে পরের ভিজিটে যখন আমি গেলাম, ওনাকে আমি এটা দিতে গেলাম, খুব রাগত স্বরে জিজ্ঞেস করলেন, আমাকে এটা আপনি ওইবার দিয়ে গেলেন না কেন? সবাই পাইলো, আমি হলাম এখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডাক্তার, আপনি সবার শেষে দিলেন। তো ওনার আসলে টোনটার জন্য আমি রেডি ছিলাম না। আমি দেখেন ইয়ে করে না, আমি কিন্তু ওইবার আপনাকে 3-4 বার আপনার এখানে আসছি, ওখানে আসছি, আপনি এই ওষুধের দোকানে, যে দোকানে বসে ওনাকে জিজ্ঞেস করতে পারেন। বলে রিপ্রেজেন্টেটিভের কাজ হলো ডাক্তার যেইখানে থাকে, যেভাবে থাকে, খুঁজে বাইর করে তারা দেওয়া। তখন আমি বললাম যে সরি, you are a doctor, you know how to treat patient, you does not know what is the job description of representative, don't teach me. তখন বলতেছে যে তাহলে আপনি আমার কাছে আর কোনোদিন আসবেন না। উনিও ইয়ে হয়ে গেছে। আমি আসবো না, তো আমি আপনার নামটা আজকেই কেটে দেব, অফিসে জানিয়ে দেব, আউট অফ লিস্ট, আমি আরেকজন তৈরি করবো আপনার মতো। এই বলে দিয়ে আমি চলে যাই আর কি। চলে যাই, তাতে ওই গোটা এলাকা রিপ্রেজেন্টেটিভ এবং সবাই জেনে গেছে, এবং ওই কেমিস্ট্রা অন্যান্য রিপ্রেজেন্টেটিভদেরকে বলতো, রিপ্রেজেন্টেটিভ হরজত সেলিম ভাইয়ের মতো হও। গার্ডস নিয়ে কথা বলে। পরে কি ডাক্তার আপনাকে আর ডাকছিল বা আপনি গিয়েছিলেন না, কিনা? আমি আর তার কাছে যাইনি, কারণ আমি তো বললাম আই হ্যাভ এনাফ। আর দ্বিতীয় কথা, আমার টার্গেট যদি হয়ে যায়, কারণ আমি তো অফিসে জানি, যেটা করেছি অফিসিয়াল প্রসিডিওর এভরিথিং আই ক্যাপ্ট, এবং আমি কেন বাদ দিচ্ছি সেটা আপনি লিখেছেন আর কি। লিখে আমি এটা ইয়ে করে দিয়েছি। তখন তো স্যার আসলে আপনাদের ওই সময়টাতে আসলে সুযোগ ছিল, অনেক আপনার হাতে অপশন ছিল। বর্তমানে আসলে আমাদের টেরিটরিগুলো এত ছোট ছোট করে করা, একজন গুরুত্বপূর্ণ ডাক্তারকে চাইলেও কোনো একজন রিপ্রেজেন্টেটিভ আসলে এরকম করে বাদ মুখের উপর বলতে পারে না আর কি। সিচুয়েশনটা এখন একটু এরকম না, হয়ে গেছে। আমি বলছি না, হোয়াট আই ওয়ান্ট টু সে, যে যেটা হলো ডোন্ট লুজ ইউরসেলফ রাইট। রেসপেক্ট। এখন আপনি ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, সেটা আপনার মাই ওয়ে ইজ দি রাইট ওয়ে, আই এম নট টেলিং দ্যাট। রাইট। সো দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই, স্যারের কথা থেকে আমরা যে জায়গাটাকে একটু ফোকাস করি, যে সেলফ রেসপেক্টে যে জায়গাটা, এটা কখনোই লুজ করা যাবে না। এবং আমি একটা জায়গায় স্যারের সঙ্গে অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে এই, যে কখনোই নিজের স্যালারিকে অ্যাডজাস্ট করবেন না আপনার কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে। নেভার এভার ডু ইট। এতে করে আপনি ডিমোরালাইজড হবেন, আপনার আসলে বিক্রি বা প্রফেশন কোনোটাই ভালো লাগবে না। স্যার, আমরা একটু এবার অন্য জায়গায় চলে যাই। আপনি তো স্যার এরপরে ঢুকলেন পিএমডিতে বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। স্যার, আমি যতটুকু শুনেছি যে সিবা গেইগি ইজ দ্য ফার্স্ট কোম্পানি যারা কিনা প্রথম বাংলাদেশে মার্কেটিং যে একটা আলাদা ডিপার্টমেন্ট হতে পারে এইটা চিন্তা করেছে, এবং আপনি সেখানে যে প্রোডাক্ট ম্যানেজার যুক্ত হয়েছেন। তো পিএমডি এবং সেলস, বাংলাদেশে যেটা দেখি যে পিএমডি যারা থাকেন তারা সেলসের মানুষদেরকে আসলে গোনে না। সেলসে স্পেশালি যারা রিপ্রেজেন্টেটিভ, এরিয়া ম্যানেজার, এদেরকে পাত্তাই দিতে চায় না। আমি অনেক কোম্পানি ট্রেনিং করিয়েছি, সেখানে দেখা যায় যে আরএমদেরকেই তারা পাত্তা দেন আর কি। ভাবটা এরকম যে আমি কি হনুরে, পিএমডির লোকজন, উনি ফার্মাসি থেকে পড়াশোনা করেছেন, উনি এখন এক্সিকিউটিভ, ওনার র্যাঙ্কিংটা এরিয়া ম্যানেজার র্যাঙ্ক। তো সব কিছু মিলিয়ে মানে এই যে জায়গাটা, অহমিকাটা, এটি কি আসলে থাকা উচিত, বা এই বিষয়টা নিয়ে আপনার আসলে ওপিনিয়নটা কি? না, প্রথম কথা হলো যে কোনো কোম্পানি ডুবানোর জন্য সবচেয়ে উত্তম উপায় হলো পিএমডি এবং সেলসের মারপিট। মার্কেটিং অ্যান্ড সেলস নিড টু ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের যেটা আমাদের সোশিও ইকোনমিক কালচারালি আমাদের এই জবগুলো আমরা ডিফাইন করে ফেলি। যেমন বাংলাদেশে ধরেন, আপনি যদি সরকারি চাকরি করেন, কেউ কিন্তু জিজ্ঞেস করবেন আপনি কি চাকরি করেন, আপনার কাজ কি, রাইট? জিজ্ঞেস করবে কি? কেউ না, কেউ করবে না। আপনি বললেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অমুক অমুক ডিপার্টমেন্ট, এই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ যে হলো গাড়ির চাকা হিসাব রাখা, এটা কিন্তু কেউ জিজ্ঞেস করে না, জীবনও না। তেমনি রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশে মানুষ চাকরি বলতে, গুরুত্বপূর্ণ চাকরি বলতে মনে করে যাদের মাথার উপর ছাদ আছে, একটা অফিসে বসে, তার একটা টেবিল আছে, তার চেয়ার আছে, তাইলে এটা গুরুত্বপূর্ণ চাকরি। আর সেলসের লোকজন তো এটা নাই, তো সেজন্য এটাকে ইয়ে করে না। এবং ওই যে আমাদের কবি অনেক আগেই বলেছেন, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সই হয়। মার্কেটিংয়ের মেইন কাজ হলো টু আন্ডারস্ট্যান্ড দি কাস্টমার, এবং টু আন্ডারস্ট্যান্ড দি কাস্টমার অ্যান্ড ফাইন্ডিং আউট দি কাস্টমার নিড, ওই অনুযায়ী ইউ ব্রিং দি মার্কেটিং প্রোগ্রাম যেটাকে ইমপ্লিমেন্ট করবে সেলস। মার্কেটিংয়ের লোকজন তো ফিল্ডে যেতে পারে না,
গেল, মাঝে মধ্যে একদিন দুদিন যায়, এবং যায় তো তারা কাজ করে স্যারের মতো। ইভেন আমি অপশনে নিয়ে এরকমটাই দেখেছি। ইভেন আমি এখন যে বিভিন্ন কোম্পানি কাজ করি, আমি ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে তাই দেখি, তারা পিএমডি মনে করে যে আমি বস, সেলসের লোকজন আমার জুনিয়র, ওরা আমার স্যার ডাকবে। ইভেন এই টাইপের অনেক কাহিনী আছে। ইভেন এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমাদের দেশে মার্কেটিংয়ের যারা আমরা মার্কেটিং ইয়ে করি বা কাজ করে, মনে করে মার্কেটিং ইজ এন কি যে বলে ইন হাউস জব। মার্কেটিং তো মার্কেটিংয়ের জব। তোমাকে ইউনিট টু আন্ডারস্ট্যান্ড মার্কেট, ইউনিট টু মার্কেট, ইউনিট টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার, ইউনিট টু আন্ডারস্ট্যান্ড কম্পিটিটর। এভরিথিং ইজ হ্যাপনিং আউটসাইড। আমার মনে আছে, আমি এই প্রসঙ্গে একটা ইয়ে বলি, আমি একটা সেকেন্ড কোম্পানিতে জয়েন করেছিলাম। ওখানে একজনকে জয়েন করতে যেয়ে আমি বলেছিলাম, যে একজন বলছিল 3 কোটি টাকা ইয়ে করেছে। তো আরেকজন, ওই সময় আমি একজন মার্কেটিং হেড খুঁজছি, এবং মার্কেটিং হেডকে যখন আমি জিজ্ঞেস করলাম, উনি মানে একটা ওই কোম্পানির কয়েকটা প্রোডাক্ট গ্রুপ আছে আর কি, তো ওনাদের মনে হয় ডিজিএম মার্কেটিং হেড বা এরকম 3-4 জন আছে। তো হি ওয়াজ লিডিং ওয়ান অফ দি মার্কেটিং টিম। তো আমি ওনাকে চট করে জিজ্ঞেস করলাম, অমুক প্রফেসর সাহেবকে কি আপনি চিনেন? আপনি ফোন করলে, মানে কয়েকটা প্রফেসরের নাম বললাম আর কি, আপনাকে চিনে, আপনি ফোন করলে ধরবে, পিক করবে? উনি বললেন, স্যার আমি তো ইনডোর মার্কেটিংয়ের লোক, 16 ইয়ার্স। তার মানে সে কাস্টমার চেনে না। তখন সে তো ওখানেই বাদ হয়ে গেছে। থিংস হ্যাপেন্স ফ্রম দ্য টপ। মাছ মাথা থেকে পচে বলে কথা আছে। মার্কেটিং হেড এবং সেলস হেড দুজনকে এগ্রি করতে হবে যে আমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকবে না। রাইট। এই দুটো জিনিস দুজন একমত হতে হবে। মার্কেটিংয়ের লোকজনকে প্রচুর পরিমাণে ফিল্ডে ট্রিপ করতে হবে, প্রচুর পরিমাণে ফিল্ডে কাজ করতে হবে। রাইট, কাজ করতে হবে টু আন্ডারস্ট্যান্ড দি কাস্টমার। আমি আপনাকে যদি এইখানে আরেকটু ইয়ে দিই, আমি আমার প্রফেশনালি সেলসের জব, আমি তো বললামই, আমি এখনও বলি সেলসের জব, আই ওয়াজ নট এ কি বলো স্টার সেলসম্যান, আই ওয়াজ এ জাস্ট পারফর্মিং সেলসম্যান। আমার টার্গেট ছিল সাস্টেনেবিলিটি, লং টার্ম। আমি এই টেরিটরিতে আজকে 120% করে পরের মাসে 70% করলে তো আমার কাছে ভালো লাগবে না। সো দ্যাট ইজ দি কাইন্ড অফ থিং। তো এখন আমি যেটা জানি, পরবর্তীতে মাই প্যাশন ওয়াজ মার্কেটিং। আমি যখন ধরেন সিঙ্গাপুরে কাজ করতে গেলাম, সৌদি আরবে কাজ করতে গেলাম, অথবা শ্রীলঙ্কায় কাজ করতে গেলাম, মেইন পুঁজি ছিল আমার ফিল্ড এক্সপিরিয়েন্স। বাংলাদেশে যে আমি ফিল্ড এক্সপিরিয়েন্সটা পেয়েছি, সেই এক্সপিরিয়েন্সই আমাকে বুঝতে হেল্প করেছে যে হোয়াট আর দি প্রবলেমস অফ রিপ্রেজেন্টেটিভ অফ দ্যাট কান্ট্রি, এবং তাদের সাথে আমি কাজ করেছি। ওখানে কি আপনি ফিল্ডে কাজ করেছেন? আমি সৌদি আরবে যখন হেড অফ সেলসকে বললাম যে হি ওয়াজ এ সাউদি, হি ইজ ওয়ান অফ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড, এখনও তার সাথে। আমি তারে বললাম যে আমি তোমার টিমের সাথে কাজ করবো। মানে ও একটু হ্যাঁ, মানে আমি বললাম হ্যাঁ, আমি তুমি বলো কোন দিন কার সাথে কাজ করবো, তুমি ঠিক করে দাও, তুমি ঠিক করে দাও কাজ করে। বলে দিস ইজ দি ফার্স্ট থিং আই এভার হার্ড। কোনো মার্কেটিং তো ফিল্ডে যায় না, আর মার্কেট তোমার প্রোডাক্ট ম্যানেজার তো যায় না। আমি প্রোডাক্ট ম্যানেজারকে বলার আগে তো আমি নিজে যাবো। আচ্ছা, তার এখানে তো একটা স্টোরি হয়ে গেছে, প্রোডাক্ট ম্যানেজাররা যায় না। তো বিফোর দে মুভ, আই নিড টু মুভ। রাইট। তো আমি তাদের সাথে কাজ করতে গেলাম, এবং তাদেরকে, আর ব্যাপারটা হলো বেসিক হিউম্যান নিড, বেসিক হিউম্যান ইমোশন আর সেম, সেলিং প্রসেস ইজ সেম, কাস্টমারই। আর আমরা তো কাজ করছিলাম গ্লোবাল ব্র্যান্ড নিয়ে, রাইট। এবং গ্লোবাল ব্র্যান্ডগুলোতে যে আমাদের ব্র্যান্ড প্ল্যান, এগুলো আমরা কিছুটা লোকালাইজড করে নেই, মোস্টলি তো গ্লোবাল। রাইট। সেলস এবং মার্কেটিংকে হ্যান্ড ইন হ্যান্ড কাজ করতে হবে। এবং আমি বাংলাদেশে যখন আমি হেড অফ মার্কেটিং হওয়ার আগে আমার অফার ছিল হেড অফ সেলস হওয়া আমার কোম্পানিতে। আমি সেটা ডিক্লাইন করেছি। মার্কেটিং হেড হওয়ার পরে আমাদের কোম্পানিতে তখন উই নিড টু হায়ার, আমাদের ইন্টারনাল কোনো ক্যান্ডিডেট ছিল না যাকে সেলস ম্যানেজার বানানো যায়। আউট থেকে আনা হয়েছে, আনার পরে আমরা করছি। এবং ওনার সাথে কথা বলতে, উনি যেমন আমার কাছে এসে প্রথম বলছে যে ভাই আপনি আমাকে হেল্প করতে হবে, কারণ আপনি এই কোম্পানির অনেক দিন ধরে কোম্পানির কালচার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। তো এখন এগুলো আপনি জানেন কোন জায়গায় কী, এটাই বলবেন, আপনি আমাকে গাইড করবেন। আমি কোনো সমস্যা নেই, আমি আপনাকে সবই করব। আর আরেকটা ব্যাপার হলো, আপনার যদি মার্কেটিং নিয়ে কোনো সমস্যা হয়, আপনি স্ট্রেট কাম টু মাই রুম। ওই আপনার রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ম্যানেজার, এদের সাথে বসে গল্প করে তারপরে সিইওরে যায় বলবেন বা এগুলো না করে স্ট্রেট কাম টু মি অ্যান্ড ডু অল ফাইট ইন মাই রুম। এবং আপনার যদি ইমপ্লিমেন্টেশনের কোনো গ্যাপ থাকে,
কারণ আমার মার্কেটিং প্ল্যান তখনই সাকসেসফুল হবে when it is implemented properly. রাইট, ইমপ্লিমেন্টেড প্রপারলি করতে গেলে আমার Aligned হতে হবে। অ্যালাইন্ড হতে হবে। তো এখন আমার যদি মনে হয় ইমপ্লিমেন্টেশনে কোনো সমস্যা হচ্ছে আই স্ট্রেট গো আপ টু ইউ। আমরা দুজন ঝগড়া করি, মারামারি করি উইদিন রুম থেকে বের হবো গলাগলি করে, একসাথে চা খাবো, সিগারেট খাবো, যাতে লোকজন চান্স নিতে না পারে। তো দিস ইজ ওয়ান থিং। অ্যান্ড সেম থিং আমি কিন্তু ওই সৌদি আরবে যে আমি জানি আই এম এ ফরেনার, এবং ফরেনার না, সৌদি আরবে বিগেস্ট চ্যালেঞ্জ ওয়াজ দ্যাট এভরি ওয়ান ওয়াজ পারসিভিং মি অ্যাজ এ মিসকিন। তারা বলতেছিল হাউ কাম এ মিসকিন বিকাম আওয়ার হেড অফ মার্কেটিং। স্যার আপনি যখন সৌদি আরব যাচ্ছিলেন, তা বাংলাদেশের ওই টাইমটাতে আপনি টোটাল আপনাদের মার্কেট ভ্যালু কত টাকার ছিল? আমার তো $10 million ছিল। $10 million। আপনি ওখানে গিয়ে পেলেন সেটা কত মিলিয়ন ডলার? $175 million। তার মানে $10 million কোম্পানির একজন হেড অফ মার্কেটিং, আপনাকে দেওয়া হয়েছে $175 million কোম্পানির ওই মার্কেটের হেড অফ মার্কেটিং করে। এই যে একটা বেসিক বিশাল চেঞ্জ, এই চেঞ্জেসটাকে আপনি ট্যাকেল করাটা তো আসলে অনেক বড় চ্যালেঞ্জিং ছিল। আরে আমি ওখানে যে প্রথম যে ধাক্কাটা খেয়েছি আর কি, আমরা এটাকে বলি প্রমোশনাল মানি, মানে যেটা মার্কেটিং খরচ করে আর কি। রাইট, প্রমোশনাল মানি, ওই আপনি গিফট কিনবেন নাকি মিটিং করবেন, দে হ্যাভ প্রসেস, দে হ্যাভ পলিসি, দে হ্যাভ ট্রেনিং, তারপরও থিংস হ্যাপেন্স রাইট, অ্যান্ড দে টেক অ্যাকশন। দ্যাটস দি ডিফারেন্স। তো ওখানে আমি যে দেখি আমার সেলসের চেয়ে প্রমোশনের মানি বেশি। বাংলাদেশের সেলস ছিল 10 মিলিয়ন, আর আমার প্রমোশনের মানি হলো $12 million। সৌদি আরবে 175 মিলিয়ন টাকা চালানোর জন্য আমার 12 না $15 million হলো প্রমোশনাল মানি। ওকে। আর এখানে আমার টোটাল সেলস $10 million। এখন আপনার ইটস এ হিউজ থিং। এটা হলো একটা ব্যাপার। আমি একদিন একটা ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম ব্যক্তিগত প্রয়োজনে, ডাক্তারের কাছে তো যেতেই হয়। আই মাইসেলফ ক্যান ডু মাই অ্যাপয়েন্টমেন্ট। আমি কল করেই চলে যাই, কারণ আপনি তো ফিল্ডে কাজ করেছেন, আপনি মার্কেটিং থাকলেও কাজ করেছেন, দ্যাটস ওয়াই এই অ্যাক্সেসটা আপনার তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাকে বলি, আমি হঠাৎ করে দুটো জিনিস দুদিন দেখেছি মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের। দুটো জিনিস দেখে আমি দুটোই লিখেছি, এবং এটাকে আমি মার্কেটিংকে বলেছি যে মার্কেটিং আর হোয়াট ইউ আর ডুইং। ওকে, কি ছিল স্যার? একটা কোম্পানি রিপ্রেজেন্টেটিভকে গিফট হিসেবে দিয়েছে ডাক্তারকে দেওয়ার জন্য ডিম। আচ্ছা, ডজন ডিম। আচ্ছা, ওই যেই প্রোডাক্ট ম্যানেজার, আমি বলছি হি ইজ এ ব্রিলিয়েন্ট প্রোডাক্ট ম্যানেজার, বুঝছি উনি কোনো মেসেজ দিতে চাইতেছে, কি দিতে জানি না। উনি কি জানেন একটা রিপ্রেজেন্টেটিভ এই ডিমগুলো, ও তো মোটরসাইকেল নিয়ে যায়, এটা কীভাবে ক্যারি তার করবে? ব্যাগের ভিতরে কয়টা ডিম ভাঙবে, এবং যদি ডাক্তারের ভিতরে যে যখন প্যাকেটটা দিয়ে যদি দেখা যায় যে এখান থেকে ভেঙে গেছে ডিম, হোয়াট উইল হ্যাপেন? এই যে গিফটটা চুজ করলো, এই রিপ্রেজেন্টেটিভ কি কখনো তাকে মনে থেকে করতে পারবে? না, গালিগালাজ করবে স্যার। আবার দেখলাম কি একদিন 10টা কোম্পানি রিপ্রেজেন্টেটিভের সিরিয়াল দিয়ে রাখা ব্যাগ ডাক্তার চেম্বারে ঢোকার জন্য। আমি রিয়েল লাইফ বলছি, যেটা আমি দেখছি। 10 জনের মধ্যে শীতের পিঠার প্যাকেট 10 জনের হাতে 10টার মধ্যেই আছে। ডাক্তার কটা পিঠা খাবে? আর এই ঠান্ডা পিঠা খাবে? আপনি তো ইউনিক জিনিস দিতে চাইতেছেন। রাইট, এটা কি হল? তার মানে একজন প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আপনি যখন কোনো একটা গিফটকে চুজ করছেন, তখন আপনাকে অনেকগুলো বিষয়কে চিন্তা করে দেন করতে হবে। আমি আপনাকে একটা বলি, আমি আপনাকে দিস ইজ হোয়াট আই লার্ন ফ্রম ফিল্ড। আমাকে আমাদের এই কোম্পানি থেকে তখন আমরা একটা দিতাম, ইয়ার প্ল্যানার, টিউবারকুলোসিস প্রোডাক্টের জন্য। তা আমাদের তো আবার বলা থাকতো যে কোন ডাক্তারকে দিতে হবে, কেমিস্টকে দেওয়া যাবে না, করা যাবে না। এখন ইয়ার প্ল্যানার যেটা দিছে, আর আমাদের সময় আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে সিবেগে গিয়ে একটু আরেকটা কারণে একটু আলাদা মনে হইতো তাদেরকে, কারণ আমরা ব্রিফ কেস ক্যারি করতাম, ওই ব্যাগ না। রাইট, সিঙ্গারা ব্যাগ না। তো ওই ব্যাগ আমি দেখি এটা ব্যাগের মধ্যে ঢুকাতে পারতেছি না। মানে আপনার ব্রিফ কেসে ঢুকে না, এটা ঢুকে না, সাইজ না ঢোকার কথা হতো না স্যার, কারণ একটু বড় সাইজ। আমাকে একটা আলাদা ব্যাগ দিতে হলো, মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝুলাইতে হলো। এটা কখনো খুলে পড়ে যায়, কখনো হয়ে যায়। আবার ডাক্তার চেম্বারে ব্যাগ এটা একটা নিয়ে ঢুকছি, ইট মেক্স লাইফ প্রবলেমেটিক। অ্যান্ড যেই দেখে সেই বলে ওটা থেকে একটা দেন না সেলিম, কেমিস্ট বলে ভাই দেন না একটা, কাজে লাগুক আর না লাগুক। রাইট, তখন আমি চিন্তা করলাম, আচ্ছা ওয়াই হি হ্যাজ গিভেন ইট ইন এ ওয়ে যেটা আমি ব্রিফ কেসে ঢোকে না। আমি তো তখন ধরি নেই যে আমি প্রোডাক্ট ম্যানেজার হব।
আমি তখন যখন হইলাম তখন আমি আমার প্রোডাক্ট ম্যানেজার কোনো গিফট নিয়ে আসলে আমি প্রথম বলতাম কী জন্য দিবেন এটা, কেন দিবেন, তারপরে জিজ্ঞেস করতাম যে রিপ্রেজেন্টেটিভদেরকে টেস্ট করাইছেন কিনা। তো এই যে ছোট জিনিসগুলো, এইগুলো কিন্তু একটা বড় গ্যাপ তৈরি করে। মানে ধরেন ওরা মনে করে দে ডোন্ট বদার, তখন ওই যে মনের থেকে যে একটা ভালোবাসার জায়গাটা কমে যায় আর কি। তো স্যার আমি এখান থেকে তাহলে আমরা যারা পিএমডিতে আছি তাদেরকে আমি 3টা মেসেজ দিতে চাই। প্রথম মেসেজটা হচ্ছে যে আপনি যখনই কোনো একটা প্রোডাক্টের জন্য আলাদা গিফট চিন্তা করবেন, অবশ্যই ফিল্ডের মানুষরা কি পছন্দ করে, কিভাবে সেটাকে রিসিভ করে, ইভেন প্রয়োজনে স্যার যেটা বললেন যে আপনারা এমপিওদেরকে দিয়ে একটু ট্রায়াল দিবেন, ইভেন তাদের কাছে একটু ফিডব্যাক নেবেন যে আসলে এই জিনিসটা কেমন। সেকেন্ড ওয়ান হচ্ছে যে আমি স্যারের আগের কথার মধ্যে থেকে ওই দুটাকে একটু পিক করতে চাই, যে একটা মান্থলি কনফারেন্স সব কোম্পানি করে, ওই মান্থলি কনফারেন্সে একটা টাইম রাখবেন, সেটা আমি মনে করি যে মিনিমাম 2 ঘন্টা রাখা দরকার, অথবা 1 ঘন্টা হলেও রাখা দরকার, যে একজন রিপ্রেজেন্টেটিভ কোন কোন জায়গাগুলো স্ট্রাগল ফেস করছে, তার কোন ডাক্তারকে নিয়ে স্ট্রাগল ফেস করছে, এটা বলবে এবং সবাই মিলে এটার সমাধান দিবে। ইভেন এরকম যদি 4-5টা কেস স্টাডি আকারে সমাধান দিতে পারে, তখন কিন্তু ওই রিজিয়নের একটা আলাদা করে ডেভেলপমেন্ট হতে পারে। আপনি যখন কোনো একটা রিজিওনাল কনফারেন্সে যাচ্ছেন, ওই কনফারেন্সে কীভাবে এমপিওরা প্রশ্ন করবে, দিস ইজ পাওয়ারফুল একটা পার্ট, এবং এটা কিন্তু পিএমডির দায়িত্ব। পিএমডি থেকেই মেইনলি রিজিওনাল কনফারেন্সগুলো কন্ডাক্ট করা হয়। সো আপনাদের একটা বড় দায়িত্ব যে এমপিওরা কীভাবে প্রশ্ন করবে, তাকে ক্লোজ এন্ডেড প্রশ্ন হোক, ওপেন এন্ডেড কোয়েশ্চেন হোক, বিটিকিউ হোক, এই বিষয়গুলো শেখানো, ট্রায়াল করানো, ইভেন প্রতিনিয়ত এগুলো নিয়ে শেখানো। 3টা কাজ খুব খুব জরুরি। এবং ফাইনালি যে মেসেজটা দিতে চাই, 4 নম্বর মেসেজটা, সেটা হচ্ছে পিএমডি এবং সেলস দুইটা আসলে হ্যান্ড টু হ্যান্ড আগাইতে হবে। এখানে আপনি বড় হয়ে গেলেন, উনি ছোট না, এই জিনিসটা কখনোই ভাবার ঠিক না। আমি যেহেতু স্যার সেলস র্যাপ ছিলাম, অপশনারে থাকা অবস্থা আমার এখন মনে আছে, অপশনের একজন খুবই ভালো এক্সিকিউটিভ ছিলেন। ভালো এক্সিকিউটিভ বলছি বিকজ পছন্দ করতো আমাদের ফিল্ডের সবাই, ওর নাম ছিল রাসেল। অপশনের খুব বিখ্যাত একটা প্রোডাক্ট ফিনিক্স, এই ফিনিক্সের প্রথম এক্সিকিউটিভ ছিল রাসেল ভাই। তো রাসেল ভাই পুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার, এমপিওদের কাছে অন্যরকম একটা গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, বিকজ উনি যখনই কথা বলতো সালাম দিয়ে, হাসি দিয়ে, অন্যরকম একটা বিশেষ শেষ করেনি স্যার। সো হাসি দিয়ে, ইভেন মিটিং সিটিংগুলোতে উনি অন্যরকম সম্মান করতেন, ইভেন একজন এমপিওকে সম্মান করতেন। এতে করে হয়েছে কি, তার প্রোডাক্টটা অনেক বড় হয়ে গেছে রাতারাতি। আপনার কথা থেকে আমি উঠি, দ্যাট ইজ দি থিং আই পিকড। রাইট স্যার। সে ফিল্ডের কাছে জনপ্রিয় দেখে তার প্রোডাক্ট দাঁড়াইছে, বড় হয়ে গেছে স্যার। আমি ওই জন্যই বলতাম বি চ্যাম্পিয়ন অফ ইউর র্যাপস, রাইট, ইউর ব্র্যান্ড উইল বি অটোমেটিক্যালি চ্যাম্পিয়ন। মারাত্মক কথা স্যার। মানে আপনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছে, আপনি যদি একজন পিএমডির এক্সিকিউটিভ হিসেবে নিজেকে আগে বিক্রি করেন হচ্ছে এমপিওদের কাছে, যখন আপনি এমপিওদের কাছে নিজেকে বিক্রি করবেন আপনার ব্যবহার দিয়ে, কমিউনিকেশন দিয়ে, হাসি দিয়ে, সাপোর্ট দিয়ে, তখন কেবল আপনার প্রোডাক্টটা রাতারাতি বড় হয়ে যাবে। কারণ একজন সেলস রিপ্রেজেন্টেটিভ, একজন এরিয়া ম্যানেজার চাইলে ওই টেরিটরিতে ওই প্রোডাক্ট খারাপ করার কোনো সুযোগই নাই। আমি জানি আমি যখন প্রোডাক্ট ম্যানেজার হই, যদিও আমি আপনাকে বললাম কালচারালি বাংলাদেশে তো প্রোডাক্ট ম্যানেজার হয়ে যাওয়া মানে তো মুই কি হনু কমন। তো এটা তো, কিন্তু তখন ধরেন আমি আমার কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের 70-80% জুনিয়র ছিলাম। আই হ্যাড এ ভেরি ডিফিকাল্ট টাইম, সিনিয়রদের হওয়া, আর তারা তো করে, যাই হোক ওটা বাদ দিই। তারপরে যখন কোম্পানি হলো, অনেক রিপ্রেজেন্টেটিভ বলতো সেলিম ভাইয়ের প্রোডাক্ট বেচতে হবে। যে আমরা যখন বলতাম এই রাসেল ভাইয়ের প্রোডাক্ট কিন্তু ভালো করতে হবে, কিন্তু শোনেন রাসেল ভাইয়ের প্রোডাক্ট, এরকম বলতাম ওরা একজনের করতে হতো যে না সেলিম ভাইয়ের প্রোডাক্ট বেচতে হবে, অন্য কোনো কথা নেই। মানে দে মেইন সেলিং পয়েন্ট ইজ ইউ। রাইট। এখন হাউ এম্প্যাথেটিক ইউ আর, হাউ ইউ ওয়েল আন্ডারস্ট্যান্ড the customers and also you. Absolutely স্যার। এবং স্যার এখানে আপনার এই কথা থেকে আমি আরেকটা মেসেজ দিতে চাই যারা পিএমডিতে কাজ করছি, যে আসলে আপনি পিএমডিতে ভালো করতে চাইলে আপনাকে ফিল্ডে যেতে হবে, ফিল্ডে কাজ করতে হবে। অনেকে আছেন যান ফিল্ডে, কিন্তু গিয়ে আমরা যেটা দেখি যে আপনি একজন রিপ্রেজেন্টেটিভের সঙ্গে গিয়ে এমনিতেই মানে নামমাত্র একটা ডাক্তার ভিজিট করে চলে আসেন। রিয়েলি আসলে মার্কেটটা কি, একটা কেমিস্টের সাথে কথা বলে জানার চেষ্টা করা বা একজন ডাক্তারের সাথে কথা বলে জানার চেষ্টা করা, এই জায়গাগুলো নিয়ে কাজ হয় না। মানে হয় যেটা হচ্ছে আমি যাচ্ছি করতেছি এরকম একটা ভাব, মানে আপনি যে একটা প্রবলেম সলভ করার জন্য এখানে মার্কেটে ঢুকতেছেন সেই কাজটা হয় না আর কি, যেটা আমার এক্সপেরিয়েন্স বলে। বিভিন্ন জায়গায় আমি দেখেছি এই ঘটনাটা স্টিল চলমান। তো সেই জায়গাটায় স্যারের পরামর্শ হচ্ছে যে আপনি যদি ভালো করতে চান, ফিল্ডে গিয়ে জানতে হবে কোন জায়গাটাতে আপনি আরও ভালো করার সুযোগ আছে। স্যার এবার আমরা একটু পরের জায়গায় চলে আসি। আপনি তো সিইও হয়েছেন,
নোভার্টিজের মতো একটা কোম্পানিতে। সো তার আগে নোভার্টিস থেকে আপনি আসলে কতটা ট্রেনিং পেয়েছেন? নোভার্টিস ওয়াজ এ ট্রেনিং হাউস অ্যাকচুয়ালি বলা চলে আর কি, যে গ্লোবালি এটা আসলে লিগেসিটা ঠিক নোভার্টিসের না, লিগেসিটা হলো সিবাগেগির। সিবাগেগি ওয়াজ মানে কি বলবো, অনেকে সিবাগেগিকে বলতো যে এটা তো মার্কেটিং কোম্পানি না, এটা হলো ট্রেনিং কোম্পানি, লোকজনের খালি ট্রেনিং করে। যেমন ধরেন আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমি যখন জয়েন করি, 6 মাস যখন পার হয়ে যায়, 6 মাস পার হয়ে গেলে মানে যখন আমাদের কনফার্মেশন হয়, তখনই ডেকে সেলিং স্কিল ট্রেনিং কোর্স, দ্যাটস দি বিগিনিং। এবং এই সেলিং স্কিলস ট্রেনিং কোর্স ওইখানে সিবাগেগিতে এমডি থেকে সবাইকে করতে হবে। দ্যাট ওয়াজ এ কাইন্ড অফ থিং। আর পরবর্তীতে আমি যখন টেক ওভার করি, বা আমি টেক ওভার না, আমি যখন মার্কেটিং হেড হয়ে যাই, তখনই আমরা ব্যাপারটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে আমরা ওই ইনিশিয়াল যেই আপনার ট্রেনিংটা হয়, যেটাকে ইন্ট্রোডাক্টরি ট্রেনিং কোর্স আমরা ইউজুয়ালি বলতাম, যেখানে ধরেন বেসিক ফার্মাকোলজি, ফিজিওলজি, অ্যানাটমি, প্যাথোলজি অ্যান্ড প্রোডাক্ট এগুলো পড়ানো হতো। তারপর পরেই আমরা সেলিং স্কিলস ট্রেনিংটা দিয়ে দিতাম। আমাদের কথা ছিল 6 মাস কেন সে ট্রেনিং ছাড়া কাজ করবে। তো এই, আর আমার কথা যদি বলি, কারণ আমি তো ধরেন ইন টার্মস অফ এডুকেশন আমি অশিক্ষিত লোক। আই স্টাডিড বায়োলজি, আই হ্যাড নো ক্লু অফ হোয়াট ইজ সেলস, হোয়াট ইজ মার্কেটিং, নাথিং। এবং আমি জীবনে শুনেছি যে আরও ব্যাপার হচ্ছে আমি পড়েছি জুলজি। অতএব আমি জানতাম যে সবাই বলতো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে বড় কিছু হইতে হলে ফার্মাসিস্ট হইতে হবে, এমবিএ হইতে হবে। আমার দুটার একটাও নাই। আপনি কতটা ট্রেনিং পেয়েছেন এমনি? আমি সব মিলে আমার যেটা হিসাব আছে এখন মনে হয় 46 ট্রেনিং পাইছি আমি। 46, তার মানে আপনার টোটাল যেতে আপনি প্রায় 46টা ট্রেনিং পেয়েছেন। মানে কোনো কোনো বছরে 2-3টেও হয়ে গেছে, আবার কোনো বছরে একটা হয়েছে, এভাবে। স্যার, আপনি সিও হওয়ার আগে কি আপনার কোনো ট্রেনিং পেয়েছিলেন? টোটালটাও ইট ওয়াজ এ জার্নি। যেমন আমাকে সিও করার জন্য তারা মনে করলো সিও টু ফিনান্স বোঝা দরকার, তো দে সেন্ট মি টু হার্ভার্ড বিজনেস স্কুল টু ডু দি ফিনান্স। হার্ভার্ডে পাঠিয়েছে? মাই গুডনেস। আবার মানে আপনি সিও হবেন, আপনাকে শেখানোর জন্য হার্ভার্ডে পাঠানো হয়েছে। স্যার, কত টাকার অ্যাপ্রক্সিমেট খরচ করছে? ওইটা বললাম তো যে এটা আসলে কোম্পানির ব্যাপার। তো আমার ধারণা $25-30 কম না। $25-30,000 মিনস হচ্ছে যে আমি তৎকালীন সময়ে যেটা ধরে থাকি, 80 টাকাও যদি ধরে থাকি, তার মানে তো প্রায় 25 লাখ টাকা ইনভেস্ট করেছে আপনাকে গ্রো করার জন্য। সো আমরা কমনলি দেখি বাংলাদেশের ওনারদেরকে যে আপনি আপনার এমপ্লয়িকে আসলে ইনভেস্ট করতে চান না, আপনি ধুম করে একজন বিদেশিকে হায়ার করে নিয়ে আসেন সিও বানানোর জন্য। অথচ আপনার কোম্পানির মানুষকে যদি আপনি গ্রো করাতে চান, এই যেমন হার্ভার্ড থেকে ট্রেনিংয়ে পাঠিয়েছে, তার টিম পরিচালনায় সিও বানাবেন এই মর্মে, আমরা কয়টা কোম্পানির মালিকরা বাংলাদেশের টপ ম্যানেজমেন্ট কীরকম বড় ধরনের ট্রেনিং করিয়েছে, এটা আসলে আমি জানি না আর কি কেউ করিয়েছে কিনা। না করিয়ে থাকলেও আজকের পর থেকে নতুন চিন্তা করতে হবে আপনাদেরকে, বিকজ যারা এইচআরে আছেন আপনাদেরকেও বলতে চাই, কারণ আপনারাই হচ্ছেন মেন মানুষ যারা কিনা এমডিদেরকে রাজি করাতে হবে। এই যে মিড লেভেলের ম্যানেজার থেকে টপে যাওয়ার এই জার্নিটাতে স্যার আসলে অনেকগুলো ট্রেনিং দরকার। আপনি যখন 46টা ট্রেনিং পেয়েছেন, ইটস এ হিউজ। তো এই জার্নিটাতে আসলে প্রত্যেকটা বাংলাদেশি কোম্পানিগুলো দরকার। ডেফিনেটলি এটা আসলে ট্রেনিং তো এমন একটা ব্যাপার, এটা অবশ্য এটা ডিপেন্ড করে ট্রেনির উপরে। কারণ আমার মতো ট্রেনিং তো ধরেন আমি যদি বলি, আমরা বেসিক যে ট্রেনিংগুলো আছে, বেসিক ট্রেনিং আমার কোম্পানিতে যেগুলো ছিল, যেমন ধরেন সেলসের জন্য সেলসের কিছু বেসিক ট্রেনিং আছে, একটা না, একটা মডিউল না, কয়েকটা মডিউল আছে। তারপরে ধরেন লিডারশিপ, আপনি যখনই লিডারশিপ পজিশনে যাবেন, আপনাকে তখন লিডারশিপ ট্রেনিং, সিচুয়েশনাল ট্রেনিং, অথেন্টিক লিডারশিপ, অনেক কিছু, কোচিং, সব কিছু এগুলো করাবে। সবাই তো আর গ্রো করে না, ওই জন্য তারাও আবার পিক করে যে কাকে দিলে সে নেক্সট লেভেলে যেতে পারবে, আদারওয়াইজ তো টাকাটা সে খরচ করে তো ওয়েস্টে যাবে। তো তার মানে এইছাড়া ওয়ান অফ দি গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্যালেন্ট ম্যানেজমেন্ট। এই ম্যানেজিং ট্যালেন্ট, এই ট্যালেন্ট ম্যানেজমেন্টের যে একটা আলাদা এইচআরের একটা অংশ, এবং ইটস এ কন্টিনিউয়াস জব টু আইডেন্টিফাই ট্যালেন্টস ফ্রম দি হোল লট অ্যান্ড দেন নার্চার দেম। না, আমি আপনাকে আরও একটি ব্যাপার যদি বলি আর কি, যে আমি সিইও হব কি হব না জানি না। আবার ওখানে মার্কেটিং হেড হওয়ার পরে দে ডিড অ্যান অ্যাসেসমেন্ট, মানে রিজিওনাল যত মার্কেটিং হেড আছে সবাইকে নিয়ে প্রুভ করতে হবে যে ইউ ক্যান রান দি শো। বাট অ্যাসেসমেন্টটা ঠিক, এটা যে অ্যাসেসমেন্ট ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না। এ কাইন্ড অফ ওয়ার্কশপ, মানে তারা বলতে চায় না আর কি। তো যাই হোক, ওয়ার্কশপ শেষ করে আমি দেশে চলে আসছি।
ওটার কিছু ফিডব্যাক ছিল, ছিল, ওগুলো দেখেছি, করেছি, আমার ডেভেলপমেন্ট এরিয়া কোথায়, আমার কোথায়, এগুলো দেখেছি এরকম। তো এক পর্যায়ে আমি ওই সময় আমি আমার হেডকোয়ার্টারে যাই, মানে হেডকোয়ার্টার মানে আমাদের সুইজারল্যান্ডের বাজেল সিটিতে আমাদের হেডকোয়ার্টার, কোনো একটা মিটিংয়ে একটা গেছি আমি, ওখানে মানে একটা মিটিং ছিল, একটা ট্রেনিং ছিল, ট্রেনিংয়ে গেছি। ওখানে আমাদের যেহেতু গ্লোবালি তারা 145-46টা কান্ট্রি, এগুলো আবার রিজিয়ন আছে, যেমন ধরেন ইউরোপ একটা রিজিয়ন, আমেরিকা ইটসেলফ এ রিজিয়ন, জাপান অ্যাজ ইন্ডিভিজুয়াল কান্ট্রি ইজ এ রিজিয়ন, আবার এশিয়া আফ্রিকার কান্ট্রিগুলো মিলে একটা রিজন। তা আমি এশিয়া আফ্রিকা কান্ট্রির ওর ট্যালেন্ট ম্যানেজার এক ভদ্রমহিলা, স্প্যানিশ, উনি দূর থেকে আমার দেখেই বললো যে তুমি সেলিম না? আমি বললাম হ্যাঁ। এখন একজন মহিলা ডাকলো, মহিলাদের তো চেনা উচিত। তো যাই হোক, তা আমি তারা করলাম, বলার পরে বলে তুমি বুঝতে পারো না তোমার সাথে আমার দেখা হয়েছে? আমি হ্যাঁ, আমি তোমার সাথে দেখা হয়েছে, আমিও বলতেছি। তো তখন সে রেফারেন্স দিল, তো দেওয়ার পরে তোমার সাথে আমার একটু কথা আছে। তো সে আমার কফির দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে আমি কফি খেতে গেলাম। যাওয়ার পরে আমার বললো, আচ্ছা তোমাদের যে একটা প্রোগ্রাম হয়েছিল, ওই প্রোগ্রামটা তো আমি রান করতে গেছিলাম ব্যাংকক বা সিঙ্গাপুরে, ওই যে অ্যাসেসমেন্ট সেন্টারটা, ওটা থেকে হোয়াট আর দ্য ফিডব্যাকস ইউ গট? আমি বললাম যে আমার এই জায়গায় কিছু ডেভেলপ করতে হবে, এই জিনিসগুলো ইম্প্রেসিভ, দ্যাটস ইট। তা আমি বললাম যে হ্যাঁ, এটি তো শুনছি। মানে উনি একটু বিরক্ত হলেন আর কি, বলে তোমার ভালো জিনিসগুলো তুমি কিছু শোনো নাই? তা আমি বুঝছি যে এখন যদি আমরা কিছু বলতে যাই, দেন দি প্রবলেম, আমার বস প্রবলেমে পড়তে পারে, HR প্রবলেমে পড়তে পারে। তো বললো যে না, হোয়াট ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও? তুমি যেখানে আছো এখন, হেড অফ মার্কেটিং, এখানেই জব শেষ করতে, কেরিয়ার শেষ করতে চাও, নাকি ইউ ওয়ান্ট টু গ্রো মোর? তাহলে যে ডেফিনেটলি আই ওয়ান্ট টু গ্রো মোর। এটা কে না চায়? বলে কিন্তু তো আমি তো আমাদের ডাটাবেজে তা দেখতেছি না। আমি আই ডোন্ট নো হোয়াট ইউ আর, তাদের ট্যালেন্ট ম্যানেজমেন্ট ডাটাবেস দেখতেছে। এখন ট্যালেন্ট ম্যানেজমেন্ট ডাটাবেসে তারা একটা অপশন আছে, মোবিলিটি, আপনি এক দেশ থেকে আরেক দেশে যে কাজ করবেন কিনা। আমি ওখানে নন মোবাইল নিয়ে রাখছিলাম। আমি ঘর কোনো, আমি ইচ্ছা করি নন মোবাইল দিয়ে রাখছিলাম। তো উনি বলছে যে এটা হলে তো তুমি ইউ ক্যানট গ্রো। আমি কেন? বলে আমাদের একটা ক্রাইটেরিয়া, যদি তোমাকে নেক্সট লেভেল, মানে তো তুমি বুঝতেছো তুমি কোথায় যাবা, ইউ নিড টু প্রুভ ইউর সেলফ বিয়ন্ড ইউর কমফোর্ট জোন। ওকে, বাংলাদেশ ইজ ইউর কমফোর্ট জোন। তুমি যদি এর বাইরে যেয়ে প্রমাণ করতে হয় এবং প্রমাণ করতে না পারো, তাহলে তো তুমি যেতে পারবে না। তখন আমি এসে HR-কে বললাম, আমার মোবাইল করে দেন, 1 বছরের জন্য যাব। আমার কিন্তু প্ল্যান ছিল 1 বছরের জন্য যাওয়া, কিন্তু সেই 1 বছর শেষ পর্যন্ত 5 বছর হয়েছে আর কি। তাও 1 বছর সিঙ্গাপুরে গেলাম, তারপরে আরও ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে এটা আমি আমাদের আরেকটি কথা বলি আর কি, যে রিপ্রেজেন্টেটিভদের কথাও বলি বা PMদের কথাও বলি, বা যেই কেরিয়ারই থাকুক, আপনাকে ইউ নিড টু প্রুভ ইউর সেলফ বিয়ন্ড ইউর নোন জোন, এবং সেই জন্য মাঝে মাঝে আপনাকে রোল চেঞ্জ করতে হবে। আচ্ছা, আপনি সেলসে কাজ করছেন, আপনি মার্কেটিংয়ে গেলেন, দিস ইজ এ নিউ স্পেস। মার্কেটিং থেকে আমাকে বিজনেস ডেভেলপমেন্টে যেতে বলেছে, আমাকে স্ট্র্যাটেজিতে বলতে প্রুভ করতে হয়েছে। কারণ আপনাকে যখন CEO হবেন, তখন তো আপনাকে জ্যাক অফ অল ট্রেডস হতে হবে। যে আপনি মাস্টার অফ কিছু না হন, মাস্টার অফ 1-2টা, যেমন আমি ধরেন বলতে পারি যে আমি অন্তত আই ওয়াজ মাস্টার অফ মার্কেটিং ইন মাই কোম্পানি। আমি যখন সেলসে কাজ করতাম, যে টেরিটরিতে ছিলাম, যে সেই টেরিটরিতে আই ওয়াজ দি মাস্টার। মিন্স আপনি মানে একটা পার্টিকুলার জায়গায় মাস্টার হবেন, বাট যদি আপনি CEO হওয়ার টার্গেট থাকে, তাহলে আপনাকে অনেক ফাংশনসগুলোকে CEO হন আর যে কোনো জায়গায় ইউ নিড টু প্রুভ ইউরসেলফ। আমাদের রিপ্রেজেন্টেটিভ ওয়ান অফ দি বিগ প্রবলেম, বাড়ির কাছে পোস্টিং চাই, আরেক জায়গায় পোস্টিং দিলে যাব না, কমফোর্ট জোনের বাইরে যেতে হবে, যেতে চায় না। গ্রো করতে হলে কমফোর্ট জোনের বাইরে যেতে হবে। কারণ আমাদের সাইকোলজিক্যালি তো উইদিন আপনার জাস্ট কমফোর্ট জোনে আপনি থাকছেন, তার বাইরে কিন্তু ফিয়ার জোনের পরে লার্নিং জোনের পরে জোন অফ গ্রোথ। রাইট স্যার, আমাদের একবার শেষে চলে আসছি আমরা। আমি লাস্ট একটা খুবই ক্রিটিক্যাল প্রশ্ন আপনাকে করতে চাই আর কি। ক্রিটিক্যাল প্রশ্ন মিন্স, বাংলাদেশ থেকে গ্ল্যাক্সো চলে গেছে, নোভার্টিজও মানে অরিজিনাল মালিকানা চলে গেছে, এখন তো নোভার্টিজ রেডিয়েন্ট ফার্মা কিনে নিয়েছে। তো এই যে বিদেশি কোম্পানিগুলো যে চলে যায়, আপনি তো নোভার্টিজের হেড ছিলেন, তো মানুষের মধ্যে একটা ভালো জানতে চাওয়া আছে যে আসলে কেন এই কোম্পানিগুলো চলে যাচ্ছে। কারণ তাদের তো ইন্টারন্যাশনালি তারা তো ক্লোজ করে না, তারা তো একটা অনেক বিগ জায়ান্ট,
নোভার্টিস। সো বাংলাদেশ থেকে কেন চলে যাচ্ছে? Basically, pharmaceutical industry is evolving. Pharmaceuticals is right now in a place, it's taking a new turn globally. আপনার আগামী 20 বছর পর মেডিসিন উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট। ট্যাবলেট ক্যাপসুল আর মানুষ খাবে না, বিক্রি হবে না। এখন যুগ চলছে পার্সোনালাইজড মেডিসিনের, টার্গেটেড মেডিসিনের। আপনি আগে যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কি হতো, আপনি যে কোনো একটা ট্যাবলেট দিলে আপনি এফিকেসি কত পার্সেন্ট দাবি করতে পারতেন? অনেকে তো স্যার 70, 80, 90 পর্যন্ত দাবি করেছে। 90% মানে 10%-এ কাজ করে না, রাইট স্যার, কিন্তু তারা তো টাকাটা পে করছে, তো রাইট স্যার। রিটার্ন তো পায় নাই টাকা। দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, ইথিক্যাল কোয়েশ্চেন গ্লোবালি। যে আপনি গ্লাস কিনলেন, গ্লাসটা ভাঙা দেখলেন, দোকান কিন্তু ফেরত দেয়। আপনার মোবাইল ফোনটা কাজ করে না, ওই কোম্পানি ওয়ারেন্টি দেয়। ফার্মাসিউটিক্যাল কোম্পানি 10% লোক কাজ করলো না, যে ওরা তো পয়সা দিয়ে ফেললো। তো যার কারণে ধরেন দিস ইজ এ ইথিক্যাল প্রেশার, যার কারণে গ্লোবালি তারা করছে কি এখন দে আর ভেরি টার্গেটেড প্রোডাক্ট, ভেরি মাচ টার্গেটেড প্রোডাক্ট তৈরি করতেছে, যার কারণে বায়োটেক প্রোডাক্ট, তারপর জিন টেকনোলজি, হাই ইয়েগুলো আসছে। এবং এই মেডিসিনগুলো যে পরিমাণ কস্ট, যে পরিমাণ প্রাইসের, এটা বাংলাদেশের লোক অ্যাফোর্ড করতে পারবে না। নোভার্টিসেরই যদি বলেন একটা জিন টেকনোলজি প্রোডাক্ট আছে 22 কোটি টাকা দাম ইয়ারলি কস্ট। বাংলাদেশ একটা পেশেন্টকে ফ্রি দিয়েছে তারা, তারপর আবার একটা কিনেছিল। মানে একটা ঔষধের দাম 1 বছরে 22 কোটি টাকা, জিন টেকনোলজি। যার কারণে রিপ্রেজেন্টেটিভ জব আপনি গ্লোবালি হ্যাজ বিন চেঞ্জড। স্যার আমি কিন্তু প্রথম একটা টার্ম শুনলাম জিন টেকনোলজি, আমি কিন্তু জানতাম না স্যার, আমি লাইনের লোক, তারপরেও আমি বায়োটেকনোলজি জানি, বাট জিন টেকনোলজি নিয়ে যে কাজ চলছে এবং নোভার্টিজের একটা মেডিসিন যেটা 1 বছরে হয়তো একটা মেডিসিন একজনের জন্য 22 কোটি টাকা, যেটা আসলেই অ্যাফোর্ড করার মতো আসলে আমাদের খুব রেয়ারলি কিছু পেশেন্ট আছে। হ্যাঁ, তো দিস ইজ ওয়ান অফ দি থিং, দিস ইজ চেঞ্জ অফ দ্য পোর্টফোলিও। They will look into the business from মানে গ্লোবাল পার্সপেক্টিভ। They don't care. এবং আমি যদি বলি বাংলাদেশে, আমি তো বাংলাদেশেরও মার্কেটিং হেড ছিলাম এবং আবার সৌদি আরব মার্কেটিং হেড ছিলাম। আমি জানি দুইটার ডিফারেন্স কি। বাংলাদেশে মাই কন্ট্রিবিউশন টু দি গ্লোবাল ওয়াজ 0.04%। আপনি যদি সেলস ম্যানেজার হন, আমি ধরে নিচ্ছি, আপনি যদি সেলস ম্যানেজার হন, ভুরুঙ্গামারের কেমিস্ট্রির সমস্যা নিয়ে আপনি মাথা ঘামাবেন না? আপনি কী করবেন? বাদ দাও, এটা বিক্রি করুন না, ওখানে ঝামেলা হচ্ছে যখন কেমিস্ট্রি অ্যাসোসিয়েশন সমস্যা করতেছে, তো ক্লোজ করে দাও, কারণ আপনার তো সারা বাংলাদেশ আছে। রাইট। তো বাংলাদেশের বিষয়টা, দিস ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং, এখানে আপনার যদি বলেন আমি ওই সিইও হওয়ার পরে এই ধরনের এই জিনিসগুলো দেখতে পারছি। যেমন তারা কান্ট্রিকে অ্যাসেস করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। একটা তো বিজনেস পটেনশিয়াল তারা দেখে, আর বিজনেসের হোয়াট ইজ দি only goal was profit maximization, nothing else. পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস 12,000 বছর। বিজনেস অর্গানাইজেশনের বয়স হলো হার্ডলি 300 বছর। যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, মেশিন তৈরি হয়েছে, তখন আপনি কোম্পানি তৈরি করছেন। তার আগ পর্যন্ত তো কোম্পানি ছিল না। প্রোডাকশন ছিল বেসিক্যালি নেচার ভিত্তিক, খেতে যা ধান হয়। এবং তখন এই ধরেন বিজনেসম্যানরা they try to skim profit each and every way. ভেজাল মেশানো থেকে শুরু করে, যেটা আমরা আজকে বাংলাদেশে বলছি, ভেজালকে আমরা মিশেছি প্রথম। ভেজাল আগে ওই ইনোভেটররাই মিশেছে, কারণ তারা প্রফিট করতে চেয়েছে। এখন এগুলোতে অনেকগুলো রেগুলেটরি অ্যান্ড ইথিক্যাল কনসার্ন চলে আসছে। ইথিক্যাল কনসার্ন চলে আসাতে এখন এটাকে বলা হয় TPP। আপনাকে আগে ছিল অনলি 1P, এখন TPP। You need to ensure profit, you need to take care of planet, মানে environment, you need to take care of people, society. People, planet, profit. Okay. এখন এই 3P করতে যেয়ে তাদেরকে, যেমন ধরেন তারা এখন যদি কোনো কোম্পানি কোনো জায়গায় কোথাও করাপশন করে, এটা যদি আমেরিকান স্টক এক্সচেঞ্জে, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে যদি সে লিস্টেড হয়, তার যে মামলা হবে, দেখা যাবে যে পরিমাণ জরিমানা দিতে হবে, সেই জরিমানা সে এটা বিক্রি করে দিতে ওই কি যে বলে ওই দেশে 10 বছর বিক্রি করে আবার সেল পায় নাই। আর সেল মানে তো প্রফিট না, এমন জরিমানাটা যাবে কিন্তু প্রফিট থেকে। তো যার কারণে তারা ধরেন কান্ট্রিগুলোতে যখন দেখে, কান্ট্রিগুলোতে তারা একটা জিনিস দেখে, করাপশন ইন্ডেক্স, হাউ করাপ্ট দিস মার্কেট।
এই করাপশন ইন্ডেক্স দেখে তারা ঠিক করে যে হাউ রিস্কি মাই বিজনেস ইজ। তার মানে নোভার্টিস বাংলাদেশে করাপশন ইন্ডেক্সের এই জায়গাটাকেও কনসিডার করেছে। এটা শুধু নোভার্টিস না, সব সব গ্লোবাল multinational কোম্পানি। company। তারপরে যেমন ধরেন আমি আপনাকে কাজের কারণে আমি কিছু কনসাল্টিং জব করার কারণে আপনার কিছু ইনভেস্টরদের সাথে কথা করছে। দে অলসো ট্রাই টু লুক আফটার দি মার্কেট ভোলেটিলিটি। মার্কেট কত আমাদের এখন যে সিচুয়েশন ইজ নট অ্যাট্রাকটিভ টু তারপরে আরেকটা ব্যাপার আছে, কোম্পানি তো বিভিন্ন রকম আছে। যেমন ধরেন এক সময় মার্কেটে গ্লোবালি বড় কোম্পানিগুলো গ্লোবাল মার্কেট করার জন্য দে ট্রাই টু বি ইন্টারন্যাশনাল, তারপরে তারা হয়েছে মাল্টিন্যাশনাল, তারপরে তারা হয়েছে গ্লোবাল। এগুলো প্রত্যেকটারই কিন্তু আলাদা ডেফিনেশন আছে। আমি ওই যাচ্ছি না। এখন গ্লোবালি মার্কেট একসময় তাদের জন্য মার্কেট এন্ট্রি করার জন্য কান্ট্রিতে তাদেরকে অফিস করে লিগাল এন্টিটি তৈরি করে ওখানে শেয়ার হোল্ডার দিয়ে, যেমন ধরেন বাংলাদেশে গভর্নমেন্টকে শেয়ার হোল্ডিং দিতে হয়, ইন্ডিয়াতে গেলে শেয়ার হোল্ডিং দিতে হয়। এইভাবে তাদেরকে মার্কেটে ইট ওয়াজ এ মার্কেট এন্ট্রি স্ট্র্যাটেজি ইন ডিফারেন্ট কান্ট্রি। এখন এইটা ম্যানেজ করার জন্য তাদের আবার হিউজ একটা কস্ট। ধরেন একটা কর্পোরেট বডি আছে, কোন জায়গায় কে শেয়ার, কোন জায়গার কথায় ডিভিডেন্ড দিতে হবে, এই সেই। এখন ডিজিটাল টেকনোলজির কারণে আপনি সাপ্লাই চেইন থেকে শুরু করে অনেক কিছু ইউ ক্যান মনিটর অর ইউ ক্যান রান অপারেশন ফ্রম গ্লোবাল। সো এই ধরনের কান্ট্রি অফিস মেনটেন করা, কান্ট্রি অফিস করা, ইট বিকেম এ কস্টলি ম্যাটার। এবং রাদার তারপর তো আরও কিছু বললাম, এক হলো পোর্টফোলিও। এমনিতে মার্কেটে একটা কমন ডায়লগ আছে এরকম যে নোভার্টিস বা জিএস মানে গ্ল্যাক্সোস্মিথক্লাইনের মতো কোম্পানিগুলো চলে যাচ্ছে, ডাক্তারেরা যে পরিমাণ ইদানিংকালে টাকা খায়, ওষুধ কোম্পানি বাংলাদেশি যেগুলো তারা হচ্ছে ডাক্তারদেরকে ওই পরিমাণ টাকা পয়সা দিতে পারে, বিদেশি কোম্পানিগুলো এরকম টাকা পয়সা দেয় না, সেজন্য তারা চলে যায়। এইটার আসলে কতটুকু সত্যতা? না, এটা যদি আপনি করাপশন ইন্ডেক্স বলেন সেদিক থেকে কিছুটা সত্যতা আছে, বাট দ্যাট ইজ নট দি ফুল স্টোরি। রাইট, আমি এই জিনিসটা আপনার কাছে, দ্যাট ইজ নট দি ফুল স্টোরি। তার মানে যারা আমরা মনে করছি যে আসলে এই কারণেই নোভার্টিস বা গ্ল্যাক্সোস্মিথক্লাইন বা এই টাইপের বড় কোম্পানিগুলো চলে যাচ্ছে বাংলাদেশ থেকে, আসলে এইটা একমাত্র রিজন না, এর বাইরে আরো অনেক রিজন আছে। না, যেমন ধরেন আমি একটা কথা বলি, আমি আমাদের দেশের যত প্রবলেম আছে, আমি যখন সিইও ছিলাম অনেক প্রবলেম আমি হজম করতাম। কারণ আমার আমি যদি ভুরুঙ্গামারির রিপ্রেজেন্টেটিভ হয়ে সারাক্ষণ সেলস ম্যানেজারকে আমার প্রবলেম খালি বলি, সে বলবে যে বন্ধ করে দাও। খুবই স্বাভাবিক। তো এখানকার ব্যুরোক্রেটিক হ্যাসেল, এখানকার হ্যাসেল, আবার কলিগদেরকে আই গিভ অল দি ক্রেডিট টু মাই কলিগস হু আর ওয়ার্কিং উইথ দিস গভর্নমেন্ট অফিস। তারা এত পরিশ্রম, এত টেনাসিয়াস, কোনো পয়সা দিতে পারে না, কোনো খাওয়াইতে পারে না, চা খাওয়াতে পারে না, বাট ইভেন দেন দে আর গেটিং থিংস ডান। যে কাজ যে কোনো লোকাল কোম্পানি একদিনে করতে পারে, আমার কোম্পানির সে কাজ করতে 6 মাস লাগতো। আমি প্ল্যান করতাম ওইভাবে। ডেফিনেটলি, কারণ বাংলাদেশি কোম্পানিগুলো তো আসলে তাদের কাছে তো বাজেট কোনো ইস্যু না, কিন্তু আপনার কাছে তো এই ধরনের বাজেট পাস করে দেখলে অনেক। না, আপনি যে আমি বললাম তো যে তারা এই জায়গায় গেছে প্রথম। এখন আমার ওয়ান অফ দি লিডারশিপ জার্নিতে দে টেস্টেড মাই ইথিক্যাল স্ট্যান্ডার্ড। রাইট, ইথিক্যালি আমি কতটা স্ট্রং, সেই জায়গাটাকে ফোকাস করছে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা একবারে লাস্ট পর্যায়ে আসছি। স্যার, আপনি যদি লাস্ট মানে আমাদের আজকের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওভারঅল পিএমডি সব কিছু মিলিয়ে স্যার আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি স্যার? নিজেকে জানেন। বহুদিন আগে সক্রেটিস বলছিলেন নো দাই সেলফ। নিজেকে জানেন, আপনার স্ট্রেংথ কোন জায়গায়, আপনার প্যাশন কোন জায়গায়, এবং প্যাশন এবং সেই ইয়েটা নিয়ে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড উইথ হোম ইউ আর ওয়ার্কিং। এবং এটা হতে পারে আপনার কাস্টমার, এটা হতে পারে আপনার কাস্টমার যখন আমি বলছি ইট ইনক্লুডস বোথ ডক্টরস অ্যান্ড কেমিস্টরা অলসো আপনার পার্টনার, আপনার কলিগস, কম্পিটিটরসরা। আপনি বাংলাদেশে না কম্পিটিটর, আমি তো কম্পিটিটরকে আর করতাম না, কারণ কখনো জানি না গ্ল্যাক্সো আর নোভার্টিস একত্র হয়ে যায়, তো এখানে আমি মারামারি করবো কি জন্য? রাইট। সো দি থিং ইজ দ্যাট নো দাই সেলফ অ্যান্ড নো ইয়োর কাস্টমার, stay curious and learn. Take life as a journey of learning for the whole life. স্যার, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আজকে আপনাদের খুব মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে যারা ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেলস এবং মার্কেটিং দুইটা সেগমেন্টকে আপনার এই যে জানা থেকে যে বিষয়গুলো কন্ট্রিবিউট করলেন, এগুলো তাদেরকে অনেক সমৃদ্ধ করবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদেরকে দেখছেন সবাইকে আবারও অভিনন্দন যে আপনারা খুব কষ্ট করে অনেকটা সময় নিয়ে আমাদেরকে দেখেছেন, এবং আমি বিশ্বাস করি আপনি এখান থেকে অনেক জিনিস জেনেছেন। আমরা আবার নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে আমরা হাজির হব। তার আগে একটা জায়গায় বলে রাখি, সেটা হচ্ছে আপনি এই ভিডিওটা কমপক্ষে 5 বার দেখবেন।
কেন? একবার দেখলে আপনি সব জিনিসকে মাথায় নিতে পারবেন না। সেজন্য বারবার দেখবেন। দেখলে সুবিধা হবে কি আপনি অনেক জিনিস জানবেন, শিখবেন, করবেন। আর স্যার যে কথাটা বলেছেন, কিউরিয়াস থাকা, প্রতিনিয়ত শেখা, এইটার বাইরে কিছু নাই আসলে। প্যাশনটাকে যদি খুঁজে বের করতে পারেন, মানে আপনার কাজকে আসলে খেলা মনে হবে, নাথিং এলস। আরেকটা বিষয়, আপনি এই ভিডিওটা আপনার পরিচিত সব সার্কেলে ছড়িয়ে দিতে পারেন। আমাদের এই ভিডিওটা কপিরাইট ফ্রি রেখেছি, যার কারণে আপনি চাইলে ডাউনলোড করে আপনার সার্কেল, আপনার টাইমলাইন সব জায়গায় দিতে পারেন। সো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।